গুলো পয়েন্ট আউট করেছে আপনারা কি দেখেছেন? জি ম্যাম। ওকে, আমি আজকের মধ্যে মার্কস আপলোড করে দিব। একটা এক্সেল শিটে আছে মার্কস গুলো। আপনারা মোটামুটি মোস্ট অফ ইউ হ্যাভ ডান ওয়েল, বাট একটু আর কি এটা ট্রাই করবেন যে ধরেন আপনি একটা কোয়েশ্চেন ফুললি পারছেন না, সবগুলো অ্যাটলিস্ট অ্যাটেম্প্ট করার ট্রাই করবেন। সবগুলো অ্যাটেম্প্ট করলে কিছু হলেও মার্কস বেড়ে যায়। আর ইআরডিতে হচ্ছে গিয়ে অনেকেই অনেক ডিফারেন্ট টাইপস অফ অ্যান্সার্স দিয়েছেন। সো ইআরডিতে হচ্ছে অনেকেরই নিয়ারলি পারফেক্ট হয়েছে, অনেকেরই ক্লোজ টু পারফেকশন হয়েছে। যাই হোক, সো আমি আজকে আপনাদের সলিউশনটা দিয়ে দিচ্ছি ফর দ্য ক্লাস টেস্ট। সো আপনারা তাহলে আর কি পুরোপুরি বুঝতে পারবেন আপনাদের ইস্যুস কোথায় সবাই। আর আজকের মধ্যে মার্কস পেয়ে যাবেন যদি এমন হয় যে আপনি আসলে এক্সাম দিয়েছেন, আপনার কপি ইএলএমএস এ আছে অথবা আমাকে ইমেল করেছিলেন, তবুও আপনাকে অ্যাবসেন্ট দেখাচ্ছে, তাহলে আমাকে সাথে সাথে ইমেল করবেন। ওকে, সো ইআরডি তে একটু পরে যাই, বাকি দুটো কোয়েশ্চেন আগে বলে নিই। সো উইথ স্কিমা ডাজ এন এন্ড ইউজার ডিরেক্টলি ইন্টারঅ্যাক্ট উইথ? এটা তো ভিউ স্কিমা, এন্ড মোটামুটি সবাই পেরেছেন। সো এটা একটু ব্রিফলি একটু বোঝানো লাগতো ভিউ স্কিমাটা কি। অনেকজন জাস্ট দ্য ভিউ স্কিমা দ্যাটস ইট বলে ছেড়ে দিয়েছেন। সো ওইটা ইজ নট ইনাফ। এখানে তো বলাই আছে যে একটু ব্রিফলি এক্সপ্লেইন করতে হবে, বিকজ এটা তো 5 মার্কস একটা কোয়েশ্চেন। সো যদি বলা না থাকতো তাহলে হচ্ছে খালি ভিউ স্কিমা, ফাইন, সমস্যা নেই। বাট যেহেতু বলা আছে যে একটু ব্রিফলি এক্সপ্লেইন করতে, সো অ্যাটলিস্ট 2-3 লাইনও কাইন্ড অফ লাইক মোর দ্যান ইনাফ। সো যারা জাস্ট 5-6টা ওয়ার্ডে এটা লিখে দিয়েছেন যে দিস ইজ ভিউ স্কিমা, তাদেরটা আর কি ফুললি হয় নাই। সো কোয়েশ্চেন বুঝে আর কি আনসার করতে হবে। আচ্ছা, তারপরে হলো question number 2. So assume that you have stored the records of many bank customers in your computer's file system. You want to transfer balance from one customer to another, but there is no guarantee that no system failure will occur. So number 1, what kind of problem can you face considering the given scenario? So অনেকজন লিখেছেন যে system failure হবে, but that is not the problem that I was asking for, right? So system failure হলে সমস্যা কি? মানে আপনি কি প্রবলেম ফেস করবেন? Why is system failure a problem for you for this scenario? That was my question. So মানে পার্টিকুলারলি সিস্টেম ফেলিয়ার হলে এই কেসে আপনার জন্য ডেটা কনসিস্টেন্সি রিলেটেড কোনো একটা প্রবলেম হবে। এক্স্যাক্টলি যে ডেটা কনসিস্টেন্সি ওয়ার্ডটা থাকতে হবে নট নেসেসারি, বাট ইদার ডেটা কনসিস্টেন্সির কথা লিখবেন, না হয়তো একটা এক্সাম্পল দিয়ে বলবেন যে একজন হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছিল, সেটার জন্য 2টা আপডেট লাগবে। তো এর মধ্যে একটা আপডেট হলো, এরপর সিস্টেম ফেলিয়ার হলো, দেন আরেকটা আপডেট হলো না। সো তখন হচ্ছে একটা মানে দুজনের মধ্যে একটা ইমব্যালেন্স চলে আসবে, সামথিং লাইক দ্যাট। সো এখানে লেন্থটা ম্যাটার করে না অ্যাজ মাচ অ্যাজ the actual point matters, যে আসলে এই কারণটার জন্য একটা প্রবলেম হবে। So this is the sort of problem that I'm going to face. আচ্ছা, what can you do to avoid this problem? তো এটার জন্য হচ্ছে ট্রান্সফার ম্যানেজার, ডিবিএমএস অনেকে লিখেছেন, ফাইন, বাট প্রপার্টিটা কি? প্রপার্টিটা হচ্ছে আই থিঙ্ক what I was expecting from a lot of মানে most of you was অ্যাটমিসিটি কথাটা থাকতে হবে, রাইট? সো অনেকে কনকারেন্সির কথা লিখেছেন, those are fine, but actually কনকারেন্সিটা কি মানে এই প্রবলেমটার সাথে ডিল করতে এত হেল্প করে? কনকারেন্সি কন্ট্রোল তো হচ্ছে যে মাল্টিপল ইউজার যদি অ্যাক্সেস করতে। আমি কনসিস্টেন্সি আর অ্যাটমিসিটি দুটোটাই দিয়েছি, এটাতে কি প্রবলেম? ঠিক আছে। সো আপনার অ্যাকচুয়ালি ওই তো যারা অ্যাটমিসিটি, ডেটা কনসিস্টেন্সি এই কথাগুলো লিখেছেন তাদেরটা আর কি ঠিক আছে। সো এই কোয়েশ্চেনের আনসারটা হচ্ছে এটাই যে ডেটা কনসিস্টেন্সি রিলেটেড ইস্যু হবে, সো অ্যাটমিসিটি থাকলে আর কি প্রবলেম সলভড। সো এই কোয়েশ্চেনটার আনসার কি এরকম। নাও লেটস গো টু ইআরডি. So you are asked to form the ERD of a hospital database management system. So the database stores information regarding patients. তার মানে there will be a patient table. Each patient has a unique ID. The database stores the name, date of birth, address, and age of patients. The addresses include the data concerning city, street, and zip code. So এগুলা হচ্ছে পেশেন্টের অ্যাট্রিবিউটস, যেগুলা তো আই থিঙ্ক আপনারা দেখে বুঝতে পারছেন যে কোনগুলা সিম্পল অ্যাট্রিবিউট, কোনগুলা হচ্ছে মাল্টি ভ্যালিউড অ্যাট্রিবিউট, এন্ড কোনগুলা হচ্ছে ডিরাইভড অ্যাট্রিবিউট। সো এখানে বোঝা যাচ্ছে যে অ্যাড্রেস হচ্ছে একটা, সরি মাল্টি ভ্যালিউড না, কম্পোজিট। অ্যাড্রেস হচ্ছে একটা কম্পোজিট অ্যাট্রিবিউট, যেটার মধ্যে আরো কিছু সিম্পল অ্যাট্রিবিউট থাকবে, সিটি, স্ট্রিট, এন্ড জিপ কোড। And age is going to be a derived attribute because date of birth থেকে actually আমি age টা পেয়ে যেতে পারি।
সো এইজটাকে হচ্ছে আপনাদের ড্যাশড ওভাল দিয়ে দেখাতে হতো। আচ্ছা, তারপরে হলো পেশেন্টস আর ট্রিটেড বাই ডক্টরস, মানে বোঝা যাচ্ছে যে there will be a doctor table and there will be a relationship between patients and doctors. The database stores records of each doctor's name, website address, field of expertise, monthly salary and annual salary. So ডক্টরদের কি কি অ্যাট্রিবিউট থাকছে, নেম মানে এই সবগুলো অ্যাট্রিবিউট থাকছে। তো অনেকে যেটা করেছেন যে নেমটাকে প্রাইমারি কি দিয়েছেন, পেশেন্টের জন্য তো ইজি ছিল ইউনিক আইডি, ওইটা প্রাইমারি কি, বাট ডক্টরের জন্য একটু চিন্তা করেন, যখন এইসব দেয়া আছে এন্ড আপনার কাছে মনে হবে যে এর মধ্যে কোন একটাকে আমি দিতে পারি আসলে ইউনিক, সো তখন হচ্ছে আপনাদের নতুন করে আইডি আনা লাগবে না। নেমকে আমি ঠিক আছে ইউনিক দিতে পারি না আনলেস আই টেল ইউ এক্সপ্লিসিটলি যে ডক্টরদের নামগুলো ইউনিক, এখানে যদি আমি ইউনিক নেম বলতাম তাহলে ঠিক ছিল, তাহলে ওটাকে প্রাইমারি কি দিতেন। বাট নেম যতক্ষণ আমি ইউনিক বলবো এটাকে তো প্রাইমারি কি দেওয়া যায় না, সো নেম ক্যানট বি আ প্রাইমারি কি। বাকি কোনোটা কি প্রাইমারি কি হতে পারে আপনাদের মনে হয়? ওয়েবসাইট অ্যাড্রেস। হ্যাঁ এক্স্যাক্টলি, ওয়েবসাইট অ্যাড্রেসটা কিন্তু অবশ্যই ইউনিক হবে, বিকজ ওয়েবসাইট অ্যাড্রেস কখনো আপনাকে কোনো মানে মেইলিং ওয়েবসাইট বা সার্ভার অ্যালাউই করবে না যে আপনার কমন হয়ে গিয়েছে অন্য কারোর সাথে। সো ওয়েবসাইট অ্যাড্রেস ক্যান বি আ প্রাইমারি কি। সো ওয়েবসাইট অ্যাড্রেস থাক অলরেডি যখন দেওয়া আছে, নতুন একটা আইডি আনার দরকার নেই, সো এটাকে প্রাইমারি কি দিয়ে দিলেই হবে। ওকে, তারপরে হলো although a doctor may treat many patients, a patient is usually treated by a single doctor responsible for that patient. মানে this is a one to many relationship. একটা ডক্টর অনেক পেশেন্টকে ট্রিট করতে পারবে, আর একটা পেশেন্ট একটা সিঙ্গল ডক্টরকে দিয়ে ট্রিটেড হবে। তার মানে ডক্টরের দিকে থাকবে ওয়ান আর পেশেন্টের দিকে থাকবে এন, আর ওদের মধ্যে রিলেশনশিপটা ট্রিটেড বাই, ট্রিটস, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু গিভ, ডাজন্ট ম্যাটার। Patients are looked after by hospital staff, তার মানে হসপিটাল স্টাফের একটা টেবল থাকবে, আর স্টাফদের হচ্ছে স্টাফ আইডিটা হবে হলো প্রাইমারি কি। তারপরে নেম, স্টার্ট ডেট, লেন্থ অফ এমপ্লয়মেন্টটা কি হবে তাহলে একটা ডিরাইভড অ্যাট্রিবিউট। সো এখানে আরেকটা আছে যে ক্যান হ্যাভ মাল্টিপল ফোন নাম্বারস, সো এটা একটা মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। স্টাফ আইডি অফ দেয়ার কোঅর্ডিনেটর, এটার মানে কি আসলে বলেন তো? এটা মোরালেস সবাই ঠিক মতো করতে পেরেছিলেন, জাস্ট অ্যারাউন্ড 20-30% ক্লাসে ভুল হয়েছিল এটা। স্টাফ আইডি অফ দ্য কোঅর্ডিনেটর আসলে আমাদের কি করতে হতো, মানে স্টাফ টেবলের যে একটা কোঅর্ডিনেটরের একটা স্টাফ আইডি রাখতে হবে, এটা আসলে আমাদের, হ্যাঁ কিছু বললেন শুনতে পাওয়া যায়নি। আচ্ছা, আমি আপনাদের কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না, আপনারা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? বলেন যদি সমস্যা হয় বুঝতে। ম্যাম ক্লিয়ারলি শোনা যাচ্ছে আপনার কথা। তো এই পার্টটায় যেটা হবে যে একটা রিকার্সিভ রিলেশনশিপ করতে হবে স্টাফ টেবলের সাথে, মানে স্টাফ এন্টিটির সাথেই স্টাফ এন্টিটির একটা রিকার্সিভ রিলেশনশিপ হবে, সুপারভাইজার সুপারভাইজার সুপারভাইজি। সো এইটা হচ্ছে গিয়ে এটা আপনাদের অ্যাজিউম করে নিতে হবে একটা কি ধরনের রিলেশনশিপ। চিন্তা করেন একটা সুপারভাইজার তো অনেকজনকে সুপারভাইজ করতে পারে, বাট এক একটা সুপারভাইজির একটা সিঙ্গল সুপারভাইজার থাকবে, সো দিস ইজ অলসো a one-to-many relationship. তারপরে হচ্ছে while taking care of a single patient, several staff members share responsibilities. This means that there will be a relationship between staff and patient. So share responsibilities মানে কি, মানে একটা সিঙ্গল পেশেন্টকে আসলে অনেক স্টাফ দেখতে পারে, আবার একটা স্টাফ তো অনেক পেশেন্টকেও দেখতে পারে, তার মানে এটা আসলে একটা মেনি টু মেনি রিলেশনশিপ। সো লুকস আফটার যেটা, এটা একটা মেনি টু মেনি রিলেশনশিপ, বিকজ ওয়ান পেশেন্ট। হ্যাঁ বলেন। ম্যাম এখানে তো সিঙ্গেল পেশেন্ট বলছিল ম্যাম, এটা কি ওয়ান টু মেনি হবে না? না না, এই কথাটার মানে হচ্ছে একটা সিঙ্গল পেশেন্টকে টেক করার সময়ও মাল্টিপল স্টাফ শেয়ার রেসপন্সিবিলিটিস। মানে চিন্তা করেন যে একটা পেশেন্টকে লুক আফটার করছে, নার্স থাকতে পারে, তারপরে হচ্ছে সুইপার থাকতে পারে ওই রুমটা ক্লিন করার জন্য, আর মেইনটেনেন্সের কেউ থাকতে পারে। মানে এই কথা, এই লাইনটার মিনিং হচ্ছে যে একটা সিঙ্গল পেশেন্টকে দেখার টাইমেও অনেকগুলো সেভারাল স্টাফ হচ্ছে ইনভলভড। বাট এইটা তো আপনাদের বুঝতে হবে যে একটা স্টাফ কি সবসময় একজন পেশেন্টকেই দেখে, কারণ ইফ ইউ লুক এট আ নার্স, একটা নার্স কি সবসময় লাইক একটা পেশেন্টের উপর রেসপন্সিবল হয়? দ্যাটস নট ট্রু। নার্সেস তো আসলে অনেক পেশেন্টকে দেখে। সো ওই লাইনটা এখানে মিসিং, সেটা আপনাদেরকে বুঝে নিতে হবে। এই লাইনটার কথা বুঝতে পেরেছেন তো? এই লাইনটার মিনিং হচ্ছে যে একটা সিঙ্গল পেশেন্টকে দেখার টাইমেও কিন্তু সেভারাল স্টাফ মেম্বারস ইনভলভড, বাট সেভারাল পেশেন্টস এর মানে একটা সিঙ্গল স্টাফ মেম্বার ইনভলভড ইন সেভারাল পেশেন্টস, এটাও। সো ওই লাইনটা আর কি মিসিং, যেটা আপনাদের বুঝে নিতে হতো। সো এটা একটা মেনি টু মেনি রিলেশনশিপ।
দ্য হসপিটাল হোস্ট কনফারেন্সেস এভরি ইয়ার। কনফারেন্সে এসে অনেকে ভুল করে ফেলেছিলেন। সো কনফারেন্স একটা এন্টিটি, ফাইন। ডক্টরস ক্যান অ্যাটেন্ড দিস কনফারেন্সেস। সো একটা জিনিস খেয়াল করেন যে এইটা যেহেতু বলা যে ডক্টরস ক্যান অ্যাটেন্ড, মানে ওরা চাইলে নাও অ্যাটেন্ড করতে পারে, তাহলে কি এটা একটা মানে কনফারেন্স কি একটা উইক এন্টিটি হবে? মানে এখানে তো বলা আছে যে মানে ডক্টরদের সাথে যদি আমি হসপিটালের একটা এমন রিলেশনশিপ করি যে ডক্টরের সাথে কনফারেন্সের আমি এমন রিলেশনশিপ করি যেখানে কনফারেন্স একটা উইক এন্টিটি ডিপেন্ডেন্ট অন ডক্টর, তাহলে তো সেটা ভুল হয়ে যাবে। বিকজ ডক্টররা অ্যাটেন্ড করলো না, স্টাফরা অ্যাটেন্ড করলো না, কনফারেন্স তো এক্সিস্ট করবে। সো কনফারেন্স কিন্তু এখানে উইক এন্টিটি হবে না, ইট উইল বি আ স্ট্রং এন্টিটি। অনেকে এটাকে উইক এন্টিটি দিয়েছেন, সো এটা হবে না, দ্যাটস ইনকারেক্ট। কনফারেন্স ইজ আ স্ট্রং এন্টিটি হিয়ার। সো doctors can attend these conferences. A doctor may present a scientific paper in a conference and information about such papers are stored in the database. So doctor কিন্তু চাইলে সায়েন্টিফিক পেপার সে প্রেজেন্ট করতে পারে, নাও করতে পারে। তো ডক্টররা যখনই মানে ডক্টর কনফারেন্সের মধ্যে যে রিলেশনশিপটা, অনেকে পেপারের রিলেশনশিপ দিয়েছেন, বাট আই থিঙ্ক ওটা নট দ্যাট অ্যাপ্রোপ্রিয়েট। বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে যদি মানে ডক্টরের সাথে কনফারেন্সের রিলেশনশিপটা ওই যে অ্যাটেন্ড, মানে পেপার রিলেশনশিপ অ্যাটেন্ড দেন যাই দেন সমস্যা নাই, বাট আসল কথা হচ্ছে যে রিলেশনশিপের সাথে একটা অ্যাট্রিবিউট থাকতে হবে, যেটা হচ্ছে ওই ইনফরমেশন অ্যাবাউট সাচ পেপার্স। অনেকে জাস্ট ইনফো লিখেছেন, জাস্ট পেপার্স লিখেছেন, দ্যাটস ফাইন, নট আ প্রবলেম, বাট ওইটা থাকতে হবে আর কি, মানে ডক্টর আর কনফারেন্সের মধ্যে একটা অ্যাটেন্ড রিলেশনশিপ, যেটার একটা অ্যাট্রিবিউট আছে, যেটা হচ্ছে পেপার ইনফরমেশন দেয়। বিকজ আদারওয়াইজ আমি কোথা থেকে পেপার ইনফরমেশন পাবো? এই পেপার ইনফরমেশন তো আসলে ডক্টরের ইনফরমেশন না, আবার কনফারেন্সের ইনফরমেশন না, এটা আসলে দুজনের কম্বাইন্ড ইনফরমেশন। সো ডক্টরের মধ্যে যদি আমি পেপারের ইনফো রাখি, আমি কি এটা বুঝতে পারবো যে এটা কোন কনফারেন্সে প্রেজেন্টেড? না তো। আর আমি যদি কনফারেন্সের মধ্যে পেপার ইনফো রাখি, তাহলে কি আমি এটা বুঝতে পারবো যে কোন ডক্টর প্রেজেন্ট করেছে? এটাও না। সো অনেকে যারা পেপারের ইনফরমেশন ডক্টরের মধ্যে দিয়েছে ওটাও ভুল হয়েছে, আবার যারা কনফারেন্সের মধ্যে দিয়েছেন ওটাও ভুল হয়েছে। সো এই পেপারের ইনফরমেশন, এই অ্যাট্রিবিউটটা হবে ওদের রিলেশনশিপের ইনফরমেশন। সো ডক্টর অ্যান্ড কনফারেন্সের মধ্যে যে রিলেশনশিপটা থাকবে সেটার অ্যাট্রিবিউট হবে এই পেপারের ইনফো। জাস্ট আ মিনিট। আমি আপনাদেরকে ইনভিটেশন পাঠিয়েছিলাম, আপনারা পাননি? মানে যারা লেট রেজিস্ট্রেশন করেছেন, ঈদের ছুটির পর পর আই থিংক আই সেন্ড ইউ ইনভাইটস। আপনারা কি পেয়েছেন ইনভিটেশন? যারা লেট, ওকে। সো যদি এমন কেউ মিস করে থাকেন আমাকে ইমেল করেন, কারণ তা না হলে আর কি আপনাদের তো ইনভিটেশন পেলে এমনিই জয়েন করতে পারার কথা, আর পারমিশন লাগে না। ওকে, স্টাফ মেম্বার্স ওয়ার্ক ইন দিস কনফারেন্সেস অ্যাজ ওয়েল। এটা কিরকম রিলেশনশিপ হবে? আচ্ছা, ডক্টরের কনফারেন্সের কিরকম রিলেশনশিপ? একটা ডক্টর অনেক কনফারেন্স অ্যাটেন্ড করতে পারে, আবার হচ্ছে একটা কনফারেন্সে অনেক ডক্টর থাকতে পারে, মেনি টু মেনি। সেম গোস ফর স্টাফ। একটা স্টাফ অনেক কনফারেন্সে কাজ করতে পারে, একটা কনফারেন্সে অনেক স্টাফ কাজ করতে পারে। সো এটাও একটা মেনি টু মেনি রিলেশনশিপ। আর কনফারেন্সের কিছু ইনফরমেশন আছে যেটার মধ্যে আইডি হচ্ছে ইউনিক। তা আমি একটা কাজ করি, আমি জাস্ট এই আইডিটার একটা ছবি এঁকে দেখাচ্ছি জ্যাম বোর্ডে, যেটার ভিউ অ্যাক্সেস আমি সবাইকে দিয়ে রাখবো। সো আপনারা সলিউশনটা দেখতে চাইলে ওই জ্যাম বোর্ডের লিংক থেকে দেখতে পারবেন। ম্যাম, আপনি তো এক্সেল শিটে টোটাল মার্কসটা দিবেন, তাহলে আমরা কোন কোশ্চেনে কত মার্কস পাইছি এটা কিভাবে বুঝবো? কোন কোয়েশ্চেনে কত মার্কস? আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট সিটি থেকে কোন কোয়েশ্চেনে কত মার্কস এটা পাশে লিখে দিই। এমনিতে আপনাদের যদি এইটা কনফিউশন থাকে এইবার নিয়ে, আমাকে তাহলে মেইল করুন অথবা কাউন্সিলিং এ এসে আমি তখন বলে দিব না। যিনি এই কোয়েশ্চেনটা করেন আপনি বুঝেছেন? যদি আপনার কনফিউশন হয় বুঝতে যে কোন কোয়েশ্চেনে কিরকম মার্কস পেয়েছেন, তাহলে আমার কাউন্সিলিং এ আসেন। ওকে? আচ্ছা।
দেখা যায় বোর্ডটা? জি ম্যাম, দেখা যাচ্ছে। ওকে, সো আমি হচ্ছে এঁকে দিচ্ছি, যদি কারো কোনো কনফিউশন থাকে বলেন, যেটা আমি ডিসক্রাইব করলাম ওই অনুযায়ী আছি। সো ফার্স্টে লেটস অ্যাজিউম দ্যাট দেয়ার ইজ আ পেশেন্ট এন্টিটি। ওকে, তারপরে হলো পেশেন্টের কি কি অ্যাট্রিবিউটস থাকছে, তাহলে আইডিটা হবে প্রাইমারি কি, দেন ইউ হ্যাভ নেম, date of birth, age is a derived attribute, তারপরে অ্যাড্রেস যেটা হচ্ছে একটা কম্পোজিট অ্যাট্রিবিউট। আচ্ছা, সো অ্যাড্রেসে কি কি থাকছে, স্ট্রিট, ও তো এটা তো আপনারা বুঝতে পারবেন, সিটি এন্ড জিপ। পেশেন্টের মোরালেস আর কোনো অ্যাট্রিবিউট মেবি নাই, সো নাও লেটস গো টু ডক্টর। সো আচ্ছা, ডক্টর এখানে দেই, ডক্টর আচ্ছা, সো ডক্টরের কি কি থাকছে, নেম, বাট দিস ইজ নট ইউনিক, ওয়েব অ্যাড্রেস, অনেকে ওয়েব অ্যাড্রেস কি ইউআরএল লিখেছেন, দ্যাটস অলসো ফাইন, এই জিনিসটা হবে প্রাইমারি কি, এটা আন্ডারলাইন করতে হবে। আচ্ছা, তারপরে হলো মান্থলি স্যালারি। আচ্ছা, একটা জিনিস বলি নাই, অ্যানুয়াল স্যালারিটা কি হবে একটু বলতে পারবেন কেউ? ডিরাইভ। ডিরাইভ, ভেরি গুড। অ্যানুয়াল স্যালারিটা অ্যাকচুয়ালি ডিরাইভড হবে, বিকজ আমি তো আসলে মান্থলি স্যালারি থেকে অ্যানুয়াল স্যালারি ইনফরমেশন পেয়ে যাই। আমি যদি মান্থলি স্যালারি জানি, আমি তাহলে ওটাকে ইন্টু 12 দিয়ে মাল্টিপ্লাই করে পুরোটা পেয়ে যাই। আমি তো বোনাসের কোনো কথা লিখি নাই এখানে। তো এটা আপনাদের অ্যাজিউম করে নিতে হবে যে মান্থলি স্যালারি 12 টাইমসই আসলে অ্যানুয়াল স্যালারি। সো অ্যানুয়াল স্যালারিটা আসলে একটা ডিরাইভড অ্যাট্রিবিউট। আচ্ছা, তারপরে ফিল্ড অফ এক্সপার্টিজকে আবার অনেকে ইয়ে দিয়েছেন, ইউনিক দিয়েছেন, প্রাইমারি কি দিয়েছেন, এটা ইনকারেক্ট, বিকজ দুইজন মানুষ তো নিউরোসার্জন হতেই পারে, তাই না? সো ডিফারেন্ট ডক্টরস তো সেম ফিল্ড অফ এক্সপার্টিস থাকতেই পারে, সো এটা হতো ইনকারেক্ট। আচ্ছা, পেশেন্ট আর ডক্টরের মধ্যে কিরকম রিলেশনশিপ, সাপোজ ট্রিটস বা ট্রিটেড বাই সামথিং লাইক দ্যাট। অনেকে এখানে প্যারালাল রিলেশনশিপ দিয়েছেন, একটা ট্রিটস একটা ট্রিটেড বাই, এগুলো কিন্তু আননেসেসারি। পেশেন্ট আর ডক্টরের মধ্যে একটাই রিলেশনশিপ, সেটা হচ্ছে ট্রিটস, অ্যান্ড দিস ইজ আ ওয়ান টু মেনি রিলেশনশিপ। তারপর আমরা আসি স্টাফ। স্টাফের সাথে ডক্টরের কোনো কানেকশন নাই, সো আমি ডক্টর থেকে অনেক দূরে লিখছি স্টাফকে। আচ্ছা, স্টাফ আইডি হচ্ছে ইউনিক। তারপরে হলো নেম, কি কি ছিল স্টাফের, ছিল নেম, স্টার্ট ডেট, এগুলো সব সিম্পল। লেন্থ অফ এমপ্লয়মেন্ট ইজ আ ডিরাইভড অ্যাট্রিবিউট। ওকে, তারপরে হচ্ছে ফোন নাম্বার ইজ আ মাল্টি ভ্যালিউড অ্যাট্রিবিউট। আচ্ছা, তারপরে হলো দিস দেয়ার হ্যাজ টু বি আ রিকার্সিভ রিলেশনশিপ, রাইট? একটা রিকার্সিভ রিলেশনশিপ দিতে হবে এরকম, যেটা হচ্ছে সুপারভাইজার সুপারভাইজেস সুপারভাইজি। সো আমি যদি অ্যারোটা এইভাবে দেই, তাহলে এদিকে আর এখানে যদি সুপারভাইজেস লিখি, তাহলে সুপারভাইজারটা এখানে লিখতে হবে আর সুপারভাইজি এখানে লিখতে হবে। সো এটা হচ্ছে একটা ওয়ান টু মেনি রিলেশনশিপ। সুপারভাইজড বাই লিখলে উল্টা হতো, সুপারভাইজের এখানে আরো থাকতো, সুপারভাইজারের এদিকে আরো থাকতো আর কি। এই রিলেশনশিপটা আর কি কোন ভাবে ইয়ে করে রিকার্সিভে বোঝানোর জন্য। আচ্ছা, তারপরে হলো ম্যাম, ওই সুপার ডায়মন্ডের ভিতরে দিছি আমি ম্যানেজেস, আর এই ওয়ার্কার্স ম্যানেজেস কোঅর্ডিনেটর এভাবে দিছি আর কি। নো প্রবলেম, সেম থিং। কোঅর্ডিনেটর, সরি কোয়েশ্চেন তো মনে হয় কোঅর্ডিনেটরই ছিল, সো কোঅর্ডিনেটর লিখেন, প্রবলেম নাই। সুপারভাইজার যারা লিখেছেন তাদেরটাও ঠিক আছে, সবই ঠিক আছে আর কি। এগুলা সুপারভাইজার্স, কোঅর্ডিনেটস, অল অফ দোজ আর ফাইন। একটা রিকার্সিভ রিলেশন এখানে থাকলেই হবে ওয়ান টু মেনি রিলেশনশিপের। আচ্ছা, তারপরে স্টাফ আর পেশেন্টের মধ্যে কিরকম রিলেশনশিপ, স্টাফ লুকস আফটার। ম্যাম, কোঅর্ডিনেটর আইডিটা কি ডায়মন্ডের মধ্যে ইয়ে হবে না? ও আচ্ছা, কোঅর্ডিনেটর আইডি। ওকে, সো রিকার্সিভ রিলেশনশিপ লিখলে কোঅর্ডিনেটর আইডি আপনারা চাইলে এখানে দিতে পারেন, না দিলেও প্রবলেম নেই। কোঅর্ডিনেটর আইডি এটার অ্যাট্রিবিউট হিসাবে আমি লিখতে পারি, বাট এটা না দিলেও আসলে প্রবলেম নাই। বিকজ কেন, কারণ একটা রিকার্সিভ রিলেশনশিপ থাকা মানে হচ্ছে ডেফিনেটলি এটার এমন একটা প্রাইমারি কি আছে যেটা এটার ফরেন কি, মানে এই টেবিলেরই ফরেন কি।
আচ্ছা প্রাইমারি কি ফরেন কি এগুলো আমরা আজকেই দেখবো রিলেশনাল স্কিমাতে। সো রিকার্সিভ রিলেশনশিপ থাকলে আসলে এটা দেয়া নট সো নেসেসারি, বাট চাইলে দিতে পারে। আচ্ছা, তো স্টাফ আর পেশেন্টের মধ্যে রিলেশনশিপ হচ্ছে লুকস আফটার অর সামথিং লাইক দ্যাট, যেই নাম দেন আপনাদের ইচ্ছা। এন্ড এটা রিলেশনশিপটা কিরকম, একটা মেনি টু মেনি রিলেশনশিপ। ওয়ান স্টাফ মে লুক আফটার মেনি পেশেন্টস, ওয়ান পেশেন্ট মে বি লুকড আফটার বাই মেনি স্টাফ। সো এটা গেল হচ্ছে স্টাফ আর পেশেন্ট। এবার আমরা আসি কনফারেন্স। আমি ওই ওয়ান পেশেন্ট লুক আফটার মেনি, মানে মেনি স্টাফ লুক আফটার ওয়ান পেশেন্ট, এটা দিচ্ছি তো হবে? মানে আপনি ওয়ান টু মেনি দিয়েছেন? জি না, ওয়ান টু মেনি এখানে ভুল, এখানে মেনি টু মেনি হবে। আপনি কি দিয়েছেন যে এক পেশেন্টের এখানে ওয়ান দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, চিন্তা করেন যে পেশেন্টের এখানে ওয়ান দেয়া মানে আসলে কি, এখানে আমি যদি ওয়ান দিতাম তাহলে মিন করতো যে একজন পেশেন্টকে মাল্টিপল স্টাফ, মানে একটা পেশেন্টকে মাল্টিপল স্টাফ দেখে, বাট একটা স্টাফ একটা পেশেন্টকেই দেখে, এটা মিন করে। বাট কোয়েশ্চেনে কি কোথাও এটা আছে যে একটা স্টাফ একটা পেশেন্টকেই দেখে? আমি যে লাইনটা বলেছি যেটা আমি বলছি মেনি স্টাফ একটা পেশেন্ট কে দেখে, হ্যাঁ এটা মেনি স্টাফ একটা পেশেন্টকে দেখে তো ফাইন, বাট আমার কোয়েশ্চেন হচ্ছে গিয়ে মেনি স্টাফ একটা পেশেন্টকে দেখে, বাট একটা স্টাফ কয়জন পেশেন্টকে দেখে? সো দুই দিকেই হচ্ছে গিয়ে মানে একটা স্টাফ অনেক পেশেন্টকে দেখে এন্ড একটা পেশেন্টকে অনেক স্টাফ দেখে, দুই দিকেই আসলে মেনি রিলেশনশিপ আছে। সো দিস মাস্ট বি আ মেনি টু মেনি রিলেশনশিপ। ওই লাইনটা যেটা আপনাদের কাছে কনফিউজিং লেগেছিল ওটার মিনিং হচ্ছে এটাই যে একটা ওটা হচ্ছে জাস্ট এইটা বলা হয়েছিল যে একটা সিঙ্গেল পেশেন্টকে দেখার টাইমে অনেকজন স্টাফ রেসপন্সিবিলিটি শেয়ার করে। তো এই কথাটা মিন করে যে যে পেশেন্টকে দেখার টাইমে অনেক স্টাফ ইনভলভড, বাট একটা স্টাফ আসলে কয়জন পেশেন্টকে দেখে এটার কথা তো বলা নাই। যেটা আপনাদের ইনটুইটিভলি যেটা হয় ওটাই ধরে নিতে হবে যে আসলে তো চিন্তা করে দেখেন যে কোনো হসপিটালে একটা স্টাফ কি আসলে একজন পেশেন্টকে দেখে? না, তো একটা স্টাফ তো আসলে অনেক পেশেন্টকে দেখে, অনেক পেশেন্টের সাথে রেসপন্সিবল, কাজ করে ওদের সাথে, মানে ওদের জন্য। সো এটা একটা মেনি টু মেনি রিলেশনশিপ। ওকে, নাও লেটস গো টু কনফারেন্স। কনফারেন্সে আছে হলো ম্যাম আরেকটা ডক্টর আর এই পেশেন্টের যেটা ওয়ান টু মেনি রিলেশনশিপ না, এটার কি ওয়ান কোন পাশে দিবে এন কোন পাশে দিবে, এটা বসানোটা নেন কনফিউজড হয়ে যায়, মানে এটা বুঝবো কি কোন পাশে ওয়ান দিব কোন বুঝবেন পাশে এন কিভাবে? দিব। সো আপনার মানে আগে মাথায় এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে যে কয়জনের সাথে ইনভলভ। সো আপনি মাথায় এতটুকু কি বুঝতে পেরেছেন যে একটা ডক্টর অনেক পেশেন্টকে দেখে আর একটা পেশেন্ট একটা ডক্টরের সাথেই ইনভলভড, মানে রিলেটেড, এইটা কি আপনি মাথায় ঢুকাতে পেরেছেন? এটা বুঝতে পেরেছেন? জি ম্যাম। ওকে, যদি এইটা বুঝতে পারেন তাহলে দেখবেন যে একটা ডক্টর অনেক পেশেন্ট এর উপর দেখে, ঠিক আছে, বাট একটা পেশেন্ট একটা ডক্টরের সাথেই রিলেটেড। যখন এরকম একটা জিনিস দেখবেন যে একটা পেশেন্ট ইজ রিলেটেড টু অনলি ওয়ান ডক্টর, তখন ওই যে পরে আমি যে লাইনটা বললাম ওয়ান পেশেন্ট ইজ রিলেটেড টু অনলি ওয়ান ডক্টর, আমার সেন্টেন্সের শেষে কি আছে? ওয়ান ডক্টর। আমার সেন্টেন্সের শেষে যদি ওয়ান ডক্টর থাকে তার মানে ওই ডক্টর এখানে একটা ওয়ান থাকবে, মানে আমি অন্য এন্টিটির কয়জনের সাথে রিলেটেড এই জিনিসটা ওই এন্টিটির কাছে থাকবে। একটা পেশেন্ট কয়জন ডক্টরের সাথে রিলেটেড, একজন, সেইটা ডক্টরের কাছে থাকবে। আর একটা ডক্টর কয়জন পেশেন্টের সাথে কানেক্টেড, এন, অনেকগুলা, সেটা পেশেন্টের কাছে থাকবে। এটা কি ক্লিয়ার? জি ম্যাম, এটা নিয়ে অনেক কনফিউজ ছিলাম, পরে র্যান্ডমলি বসাইছি হয়ে গেছিল। আচ্ছা, সো এইভাবে চিন্তা করবেন যে পেশেন্ট আর ডক্টরের মধ্যে কানেকশন, একটা পেশেন্ট কয়জন ডক্টরের সাথে কানেক্টেড, একজন, তাহলে ওই একটা থাকবে ডক্টরের কাছে। একটা ডক্টর কয়জন পেশেন্টের সাথে কানেক্টেড, অনেকগুলা, তাহলে সে অনেকগুলা থাকবে পেশেন্টের কাছে। এইভাবে আর কি বসাবেন। ওকে, এখানে এখন আমরা আসি পেশেন্টের এখানে মেনি হবে না? কোথায় মেনি হবে? পেশেন্ট এজ এ এম, পেশেন্টে এন, হ্যাঁ এটা তো মেনি। মানে এখানে এন দিয়েছে, মানে ম্যাম এখানে এন আর এম এর মধ্যে পার্থক্য কি? আচ্ছা, যদি ওয়ান টু মেনি থাকে তাহলে ওয়ান আর এন লিখতে হয়, আর যদি মেনি টু মেনি থাকে তাহলে একদিকে এম একদিকে এন লিখতে হয়। কোন দিকে এম কোন দিকে এন ডাজন্ট ম্যাটার। এমনিতে ওয়ান টু, এখানে যারা এম দিয়েছেন তাদের আমি মার্ক কাটি নাই, এখানে এম দিলে প্রবলেম নাই, বাট এরপর থেকে কনভেনশনে ওয়ান টু এন ফলো করেন। মানে ওয়ান টু মেনি মানে এন মানে হচ্ছে নাম্বার অফ, মানে নিউমারাস, অনেকগুলা। সো ওয়ান টু মেনি রিলেশনশিপ হলে ওয়ান আর এন দিবেন, আর মেনি টু মেনি হলে হচ্ছে এম আর এন দিবেন, আর ওয়ান টু ওয়ান হলে তো জাস্ট ওয়ান আর ওয়ান। আচ্ছা, এবার আসি কনফারেন্স আর স্টাফের মধ্যে রিলেশনশিপ হচ্ছে ওয়ার্কস ইন অর সামথিং, আর এটা হচ্ছে একটা মেনি টু মেনি রিলেশনশিপ। সিম্পল। আচ্ছা, কনফারেন্সে কি কি ছিল? আইডি,
কি কি জানি ছিল আমার খেয়াল নাই, লেট মি চেক। কনফারেন্সে ছিল হচ্ছে আইডি, এজেন্ডা আর ডেট। এগুলো তো আইডি বোঝা যাচ্ছে, প্রাইমারি কি, এজেন্ডা এন্ড ডেট। আচ্ছা, এটা একটা মেনি টু মেনি, যেটা একটু আগে বললাম যে ওয়ান স্টাফ ওয়ার্কস ইন মেনি কনফারেন্সেস এন্ড একটা কনফারেন্সে অনেক স্টাফ কাজ করতে পারে। হ্যাঁ, কেউ কিছু বলবেন? জি, এখানে এক একটা ভুলের জন্য কি 1 মার্ক করে কাটা হবে? না না না, এক একটা ভুলে আমি আজকে মার্ক দিয়ে দিব। যদি আপনাদের মার্ক নিয়ে কোনো কনসার্ন বা ইস্যু থাকে অবশ্যই আমাকে অ্যাপ্রোচ করতে পারেন কাউন্সিলিং আর্ডে। ওকে, জি, থ্যাংক ইউ। কনফারেন্স আর ডক্টরের মধ্যে রিলেশনশিপটা কি রকম? attends or something like that, whatever you want to name it, but এটার একটা অ্যাট্রিবিউট থাকতে হবে, পেপার, ইনফো or something। অনেকে দুইটা অ্যাট্রিবিউট দিয়েছেন, একটা পেপার একটা ইনফো, দ্যাটটাও ফাইন, নট প্রবলেম। মানে এখানে বেসিক্যালি অ্যাট্রিবিউট থাকতে হবে পেপারে, এটা হচ্ছে আসল কথা। আর ডক্টর কনফারেন্সের মধ্যে একটা মেনি টু মেনি রিলেশনশিপ, বিকজ আ ডক্টর মে অ্যাটেন্ড মাল্টিপল কনফারেন্সেস এন্ড একটা কনফারেন্সে অনেক ডক্টর থাকতে পারে। সো দিস ইজ, এটা তো কোনো কার্ডিনালিটি থাকবে না, তাই না? হ্যাঁ, এটার তো কার্ডিনালিটি থাকবে, যে কোনো রিলেশনশিপের কার্ডিনালিটি থাকে। যেখানে মেনি টু মেনি আছে, এমস টু এন, one doctor is in many conference, can be in many conferences. A single conference can have many doctors. অবশ্যই প্রত্যেকটা রিলেশনশিপের কার্ডিনালিটি থাকতে হবেই। কার্ডিনালিটি মিস করলে কিন্তু সমস্যা। কার্ডিনালিটি খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, সো এটা গেল হচ্ছে আপনাদের সিটির ইআরডিটা। এটার ভিউ অ্যাক্সেস আছে সবার কাছে জ্যাম বোর্ডের, সো আপনারা দেখে নিতে পারেন এখান থেকে। ওকে, আজকে আমাদের মেইন মোটিভ হচ্ছে গিয়ে ইআরডি থেকে কিভাবে আমরা রিলেশনাল স্কিমাতে ট্রান্সফার করবো সেটা দেখা। বাট এটার আগে আমি আপনাদেরকে একটা ইআরডি জাস্ট দেখাই দিই, যদিও আমরা আসলে অনেক ইআরডি প্র্যাকটিস করেছি, জাস্ট একটা লাস্ট প্র্যাকটিস। এমনিতে আপনাদের আচ্ছা ম্যাম, যদি ইআরটি তে কোনো কার্ডিনালিটি উল্লেখ করা না থাকে যে রিলেশনশিপ কিরকম থাকবে, তখন ওই ক্ষেত্রে কি করব? মানে আপনার সিনারিতে যদি কোনো রিলেশনশিপ লেখা না থাকে, হ্যাঁ, মানে কার্ডিনালিটি এটা কিরকম হবে এরকম কিছু দেওয়া না থাকে তখন। এটা আপনার যেটা ইনটুইটিভলি মনে হয়, যেটা রিয়েল লাইফে এরকম হয় পার্টিকুলারলি, যেমন আমি যদি এখানে এটা না বলতাম যে একটা পেশেন্টকে একটা ডক্টরই দেখে, তাহলে কিন্তু আপনি অ্যাজিউম করে নিতেন এটা মেনি টু মেনি, বিকজ একটা পেশেন্টকে আসলে অনেক ডক্টরই দেখতে পারে, তাই না? কারণ একই সাথে, মানে যদি ফর এক্সাম্পল আমি আমার কোনো এরকম লাইক সাপোজ আমি আমার এই যে এক্সাম্পল দিচ্ছিলাম নিউরোসার্জনের, আমার নার্ভাস সিস্টেমের কোনো কিছু একটা ইস্যু নিয়ে গেলাম, সো দে মে বি ডিফারেন্ট ডক্টরস, এক একজন মানে যদিও সেম এক্সপার্টিজের, ওরা একই সাথে তো অনেকজন মানে সার্জারি করতেই পারে। সো নর্মাল ওয়ার্ল্ডের কথা চিন্তা করবেন যে একটা পেশেন্টকে তো অনেক ডক্টর দেখতে পারে, আবার একটা ডক্টর তো আসলে অনেক পেশেন্টই দেখে, তাই না? সো ওটা একটা মেনি টু মেনি হতো। বাট আমি যেহেতু এক্সপ্লিসিটলি বলে দিয়েছি কোয়েশ্চেনে যে একটা পেশেন্টকে একটা ডক্টরই দেখবে, সো এটা ওয়ান টু মেনি হয়ে গেল। তারপরে স্টাফ আর পেশেন্ট একটা চিন্তা করবেন যে আসলে পেশেন্টকে তো অনেক নার্সেস দেখতে পারে, আবার একটা নার্স তো অনেক পেশেন্টকে দেখতে পারে। সো রিয়েল লাইফ সিনারিওতে এভাবে চিন্তা করে দেখবেন যে আসলে কিরকম হয়, কারণ আপনি যে কোনো ইআরডিতে আসলে সব কার্ডিনালিটি আপনাকে বলে দেওয়া থাকবে না। হ্যাঁ, সো প্রপারলি এইভাবে একটু চিন্তা করতে হবে যাতে আপনারা মানে রিলেশনশিপ বিল্ড করলে কার্ডিনালিটি মাস্ট দেওয়াই লাগবে। হ্যাঁ, মাস দিতেই কি হবে, করা যাবে না। করা যাবে। রিলেশনশিপ দেয়া মানেই হচ্ছে কার্ডিনালিটি দিতে হবে। ম্যাম, হ্যাঁ বলেন। ডক্টর আর কনফারেন্সের যেটা ছিল, যদি একটা পার্টিকুলার টাইমের কথা চিন্তা করি, তাহলে একটা ডক্টর একটা কনফারেন্সে অ্যাটেন্ড করতে পারে। আচ্ছা, একটা পার্টিকুলার টাইমের কথা চিন্তা করলেন, কনফারেন্স টেবলটা বা কনফারেন্স এন্টিটিটা আমি কেন রেখেছি? যদি আমি একটা কনফারেন্সের কথাই ভাবতাম, একটু চিন্তা করে দেখেন তো যে আসলে কনফারেন্স এন্টিটি সেটটা, ইট ইজ অ্যাকচুয়ালি আ কম্বিনেশন অফ মেনি কনফারেন্সেস, জাস্ট লাইক এনি আদার এন্টিটি। লাইক যখন আপনি কোনো এন্টিটি সেট চিন্তা করবেন, আপনি কখনো এটা অ্যাজিউম করতে পারবেন না যে ওটার একটাই ইনস্ট্যান্স নিয়ে আমি কাজ করছি। লাইক স্টুডেন্ট, আপনি তো জাস্ট একটা স্টুডেন্টের কথা চিন্তা করেন না, আপনি তো স্টুডেন্ট টেবল মানে একটা স্টুডেন্ট এন্টিটি সেট, এখানে অনেক স্টুডেন্ট আছে। তাহলে কনফারেন্সের ওই আইডিটা দেওয়ার মানে কি? যদি এখানে একটাই কনফারেন্স হতো, কনফারেন্সের আইডি আছে, এটাই বোঝায় যে আসলে এখানে অনেক কনফারেন্সের ইনফরমেশন থাকবে আমার এই এন্টিটি সেটে, যেখানে আমি আইডি দিয়ে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। তো তার মানে অ্যাকচুয়ালি আমার ওই কনফারেন্স এন্টিটি সেটে অনেক কনফারেন্সেস আছে, আর ডক্টর এন্টিটি সেটে অনেক ডক্টর আছে। আমি যখন কোনো রিলেশনশিপ বানাই, আমি অ্যাকচুয়ালি রিলেশনশিপ সেট বানাই, এটা আমরা পড়ে আসছি সেকেন্ড ক্লাসে, রাইট? যে আমরা কখন রিলেশনশিপ এস্টাবলিশ করলে উই অ্যাকচুয়ালি আর টকিং অ্যাবাউট রিলেশনশিপ সেটস, মানে হচ্ছে মাল্টিপল কনফারেন্স এন্টিটিজ এর সাথে মাল্টিপল ডক্টর এন্ট্রিজ এর রিলেশনশিপ করি।
সো আপনি এটা আসলে এভাবে চিন্তা করতে পারবেন না যে এট আ টাইম কি হচ্ছে, কারণ এই যে কনফারেন্সের ডেট বলতে তো একটা জিনিসই আছে, আইডি বলতে তো একটা জিনিসই আছে, তার মানে ডেফিনেটলি আই মে হ্যাভ ডিফারেন্ট কনফারেন্সেস এট ডিফারেন্ট ডেটস এন্ড ডিফারেন্ট আইডিস। এখন কি ক্লিয়ার হচ্ছে আপনার কাছে? ইয়েস ম্যাম। ওকে। আচ্ছা ম্যাম, যদি একটা বুকস এন্টিটি হিসেবে থাকে, বুক শুধু একটা বুক এন্টিটি হিসেবে থাকে, তাহলে কি সব ওই নামের সবগুলো বুককে ধরবো নাকি শুধু ওই পার্টিকুলার একটা সিঙ্গেল বুককে ধরবো? ওকে, এটা ডিপেন্ড আপনার কোয়েশ্চেনের উপরে। যেমন কোয়েশ্চেনে যদি এরকম একটা কিছু থাকে লাইক বইয়ের ইন্টারন্যাশনাল ওই যে কি একটা স্ট্যান্ডার্ড নাম্বার অর সামথিং, তাহলে বুঝবেন যে ডেফিনেটলি এখানে এমন সব বইয়ের কথা বোঝাচ্ছে যাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নাম্বার ইউনিক এন্ড ডিফারেন্ট, তার মানে হচ্ছে কি ডিফারেন্ট বইয়ের কথা বোঝাচ্ছে। তো এটা তো আই থিঙ্ক জানেন যে একই বইয়ের মাল্টিপল কপিজ এর আইএসএন নাম্বার মোস্ট লাইকলি সেম হয়। সো যদি আপনার প্রাইমারি কি বা ইউনিক এটা বলা হয়, তাহলে আপনি বুঝবেন যে এই বই এন্টিটি মানে বই এন্টিটি সেট বা টেবিলের মধ্যে এমন সব বই আছে যাদের আইএসএন ডিফারেন্ট, মানে হলো যে একই বইয়ের ডিফারেন্ট কপিকে আমি আলাদা এন্ট্রি ধরছি না, আমি জাস্ট একই একটা সিঙ্গেল বইয়ের মাল্টিপল কপি থাকতে পারে ওই হিসাব আলাদা, বাট ডিফারেন্ট বইয়ের জন্য ডিফারেন্ট এন্ট্রি হবে আমার এই টেবিলে। বাট এমন কখনো কোনো এন্টিটি সেট হবে না যেটার রেকর্ড বা এন্ট্রি মাত্র একটা, এটা নিয়ে কখনো আমরা কাজ করি না। আপনি যে কোয়েশ্চেনটা করলেন তার আনসার হচ্ছে অনেকগুলো বই থাকবে ওই বুক এন্টিটির মধ্যে। সো ইআরডি তে যখন আপনারা কোন এন্টিটি লিখবেন, ইটস অ্যাকচুয়ালি এন এন্টিটি সেট। যদি আমরা এন্টিটি বলি ইটস এন এন্টিটি সেট, কখনোই ওটার মধ্যে জাস্ট একটা এন্ট্রি থাকবে এটা অ্যাজিউম করে আপনারা কাজ করতে পারবেন না। ওকে, জি ম্যাম। ঠিক আছে, তাহলে আমরা যেটা করি আমরা আপনারা ইয়ে করবেন ওই যে আমি যে স্লাইডের মধ্যে কিন্তু অনেক আরো এআইডি এক্সাম্পলস আছে, আপনারা নিজেরা একটু ট্রাই করেন, করে কোনো প্রবলেম ফেস করলে আমাকে রিচ করেন। আচ্ছা, আমার কাউন্সিলিং যদিও সানডে মানডেতে, আই উড প্রেফার এখন থেকে মানডেতে আপনারা আসেন, সানডেতেও আসতে পারেন, নট এ প্রবলেম, বাট মানে আগের সাথে একটা টাইমের একটু কনফ্লিক্ট হচ্ছে, তো সো আপনারা একটু আমাকে ইমেল করে আসলে আমার জন্য সুবিধা হয়। জাস্ট একটা ইমেল সেন্ড করবেন, নাথিং এলস। আই উইল বি ইন দ্য কাউন্সিলিং আওয়ার, জাস্ট সেন্ড মি অ্যান ইমেল ফার্স্ট and I would prefer if you come on Mondays. যদি আপনাদের মানডেজ ইস্যু থাকে তাহলে হচ্ছে সানডেতে আসতে পারেন, লিংকটা সেভ 5টার সময়। আচ্ছা, সো কাউন্সিলিং এ আসতে কেউ কিন্তু ভয় পাবেন না। আমি হচ্ছে গিয়ে আপনাদের কাউন্সিলিং এ যেটা হয় যে কোনো একটা ইস্যু থাকলে ওটাকে খুবই লেন্দি টাইম নিয়ে ভালো মতন করে সলভ করে দেওয়া যায়। সো আপনারা অবশ্যই এই আইডি গুলা প্র্যাকটিস করবেন। আচ্ছা, তারপরে হলো সো আমরা একটা ইআরডি আরেকটা করে ফেলি এখন, তারপর আমরা রিলেশনাল স্কিমাতে জাস্ট স্টার্ট করি আজকে। সো এই এক্সাম্পলটা দেখেন, কনসিডার দ্য ফলোইং সিনারিও, দ্য লিগ অফ ভিলেন্স ইজ গেটিং মোর এন্ড মোর প্রমিনেন্ট। আমরা কি এটা দেখেছি আগে ক্লাসে এই আইডিটা? আমার যতদূর মনে পড়ে দেখি নাই। না ম্যাম। Okay, হ্যাঁ। So the League of Villains is getting more and more prominent. To reduce the dominance of villains, hero society is thinking of positioning heroes in regions. So এটা হচ্ছে কিন্তু পুরানো কোন একটা ইয়ারের কোয়েশ্চেন, মানে টার্ম ফাইনাল বা মিড টার্ম কোয়েশ্চেন থেকে নেওয়া। হ্যাঁ, সো আপনারা পুরানো কোয়েশ্চেন সলভ করা ট্রাই করবেন। To reduce the dominance of the villains, hero society is thinking of positioning heroes in regions. However, they first need to design a database with the following conditions. Heroes have a unique name, a power, strength level, and a rank. Villains also have properties similar to heroes. Also, each villain may have a boss who is also a villain himself. তার মানে হচ্ছে there will be a hero entity, right? And hero entity এর মধ্যে কি কি অ্যাট্রিবিউট থাকবে? নেমটা ইউনিক বলা আছে, তার মানে ডেফিনেটলি নেমটা ইউনিক ধরে নিতে পারেন, এটাকে প্রাইমারি কি ধরতে পারেন। পাওয়ার, স্ট্রেংথ লেভেল, র্যাঙ্ক, এই সবগুলা তার সিম্পল অ্যাট্রিবিউটস। Villains also have properties similar to heroes. তার মানে there will be a villain entity and villain entityর same attributes থাকবে। Each villain may have a boss who is also a villain himself. This means that there will be a what? এটা বলেন তো কি হবে? রিকারসিভ রিলেশনশিপ। Yeah, recursive relationship. আর কার্ডিনালিটিটা কি রকম হবে? One to many. হ্যাঁ, one to many. তো এক একটা ভিলেনের এক একটা বস থাকবে who is also a villain himself. কোয়েশ্চেনে আর কোথাও যদি এইটার কোনো অন্য কোনো হিন্ট দেওয়া না হয়, আপনি এটাকে ওয়ান টু মেনি ধরে নেবেন, কারণ এক একটা ভিলেনের একটা বস থাকবে, এটা বলেই দেওয়া আছে। তার মানে এক বস আসলে একজন থাকবে, বাট একটা বস আসলে অনেক, মানে একটা বস এর অনেকজন সাবঅর্ডিনেট হতে পারে। এটা আপনাদের মানে নর্মাল সেন্সে আসলে এটাই বলে। যদি এটা নিয়ে কোনো স্পেসিফিক ইনস্ট্রাকশন না দেওয়া থাকে, আপনি এটাকে ওয়ান টু মেনি ধরবেন। A hero is responsible for a certain region, so a region will be an entity set. A region has latitude, longitude, and population. আচ্ছা,
রিজনের ল্যাটিটিউড লংগিটিউড পপুলেশন আছে, সো একটু চিন্তা করে দেখেন যে এই রিজনের কি আমি ইয়ে করতে পারবো, মানে রিজনের প্রাইমারি কি আসলে কি হবে এই ল্যাটিটিউড আর লংগিটিউড। লংগিটিউড মিলে, হ্যাঁ। সো ইআরডি তে এটা দেওয়ার জন্য হচ্ছে আপনি ল্যাটিটিউড লংগিটিউড দুইটার নিচেই আন্ডারলাইন করে দিবেন, এন্ড পপুলেশনটা ইউনিক না, এটা লাগবে না ফর প্রাইমারি কি, বাট এটা একটা অ্যাট্রিবিউট। A region can be terrorized by multiple villains, so there will be a relationship between region and villains. However, one villain does not terrorize more than a region. এখানে দুইটা ক্লুই দেয়া আছে, সো আপনি আমাকে কেউ বলেন যে রিজন আর ভিলেনের মধ্যে কি রকম রিলেশনশিপ হবে। ওয়ান টু মেনি, ভিলেন মেনি থাকবে, রিজন ওয়ান থাকবে। আচ্ছা, a region can be terrorized by multiple villains. One villain does not terrorize more than a region. Exactly. So this will be a one-to-many relationship. একটা ভিলেন একটা রিজনকেই করে, আর একটা রিজন মাল্টিপল ভিলেন থাকতে পারে। সো কার দিকে ওয়ান হবে বলেন তো? রিজনের দিকে। হ্যাঁ, রিজনের দিকে ওয়ান হবে, কারণ ওয়ান ভিলেন টেররাইজেস ওয়ান রিজন। সো ওয়ান ভিলেনের সাথে ওয়ান রিজনের সম্পর্ক, দ্যাটস ওয়াই রিজনের কাছে ওয়ান থাকবে। আর ওয়ান রিজনে মেনি ভিলেন্স, সো মেনি ভিলেন্সের দিকে মেনি থাকবে। Heroes and villains often fight. Hero society needs to keep track of the dates and results of these fights. A hero and a villain may fight multiple times. So heroes and villains এর মধ্যে একটা রিলেশনশিপ থাকবে। Hero society needs to keep track of the dates and results of these fights. So তার মানে আসলে এই দুইটা কথায় কি বলা হচ্ছে? ফাইটস এর দুইটা অ্যাট্রিবিউট থাকবে, ডেট এন্ড রেজাল্ট। হ্যাঁ, ভেরি গুড। সো ওদের মধ্যে একটা রিলেশনশিপ থাকবে, এন্ড সেই রিলেশনশিপের অ্যাট্রিবিউটস থাকবে হচ্ছে ডেট আর রেজাল্ট। A hero and a villain may fight multiple times. So actually এটা বোঝানো হচ্ছে যে একটা হিরো আর একটা ভিলেনের মধ্যে এমন, মানে ভিলেন এন্টিটি সেটের মধ্যে এমন রিলেশনশিপ যে আসলে এখানে কি এমন কোনো কথা বলা আছে যে হিরো একটা ভিলেনকেই ফাইট করতে পারবে আর একটা ভিলেন একটা হিরোকেই ফাইট করতে পারবে? না তো। সো আসলে ইনটুইটিভলি আপনাদের কি মনে হচ্ছে যে ওয়ান হিরো মে ফাইট মেনি ভিলেন্স এন্ড ওয়ান ভিলেন মে ফাইট মেনি হিরোস। সো এটা আসলে একটা মেনি টু মেনি রিলেশনশিপ। আচ্ছা, সো এখন আচ্ছা এই জিনিসটা কি আমার এঁকে দিতে হবে নাকি আপনারা বুঝেছেন? আপনারা যদি বলেন তাহলে আমি এঁকে দিব। I explained the entire ERD. I hope আপনারা বুঝতে পেরেছেন। এখানে এমন কোনো হ্যাঁ, সো যদি বলেন তাহলে আমি এঁকে দিব। বলেন এমন যদি even if a single person in the class says যে এঁকে দেন ম্যাম, তাহলে আমি এঁকে দিব। আর না হলে আমি এঁকে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা এখন আঁকি। আচ্ছা ম্যাম, এগুলোর কোনো সলিউশন পাওয়া যায় না বইয়ের মধ্যে? হ্যাঁ, আপনি যেগুলা, আচ্ছা সো একটা ইজি মেকানিজম হচ্ছে যে এইটার তো হচ্ছে আগের ইয়ারের কোয়েশ্চেন, তো কোয়েশ্চেনের তো আপনি ইয়ে পাবেন না, মানে আগের ইয়ার কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি টিচার নিজে থেকে বানিয়েছে, সো ওইটার তো মোস্ট লাইকলি সলিউশন পাবেন না। বাট অন্য যেগুলা সেগুলা মানে যেমন এই স্লাইডে এই আগের ইয়ার কোয়েশ্চেন বাদে যেসব এক্সাম্পল দেয়, আই থিঙ্ক ওগুলা মোস্ট লাইকলি ইন্টারনেট থেকে নেওয়া। সো যেটা আপনারা করতে পারেন যে এরকম কোয়েশ্চেন যেগুলো আসলে কখনো আপনাদের মিড টার্ম বা সিটিতে থাকবে না, বিকজ ওগুলো আমরা বানাবো, আপনারা পুরো কোয়েশ্চেনটা যদি গুগলে কপি পেস্ট করেন দেখবেন যে সলিউশন চলে আসছে। জাস্ট কোয়েশ্চেনটা কপি করে ইন্টারনেটে পেস্ট করলেই দেখবেন সলিউশনটা চলে আসছে। এটা হচ্ছে আপনাদের এই স্লাইডের এই আগের ইয়ার কোয়েশ্চেন বাদে সব এক্সাম্পল দেয়া না, ওগুলো আপনারা কপি পেস্ট করে দেখবেন যে আসলে ইন্টারনেটে পাওয়া যায়। বাট লাইক এই 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 জিনিসটা আপনারা ভুলেও এক্সামে করতে যেন না, করলে একটা ঝামেলায় পড়বেন, বিকজ মিড টার্মস বলি, ফাইনালস বলি, সিটি বলি, কখনোই কোয়েশ্চেন ইন্টারনেট বা বই থেকে ডিরেক্ট দেওয়া হবে না। এটা হচ্ছে গিয়ে নতুন সিনারিও দেয়া হবে, সো ডোন্ট ওয়েস্ট টাইম অন দ্যাট। আমাদের যে রেফারেন্স একটা বই দিয়েছিলেন আপনি, ওইটার কয়েকটা প্র্যাকটিস প্রবলেম ছিল, কিন্তু ওটার সলিউশন কোথাও খুঁজে পাইনি। আচ্ছা, আপনি বইয়ের প্র্যাকটিস প্রবলেম পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনাদের টেক্সট বুকের সলিউশন পাচ্ছেন না, এটা বলছেন? জি 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 না, ঠিক আছে, আমি প্রবলেমগুলো এই টেক্সট বুকের সলিউশনটা কি পেইড নাকি আনপেইড ওটার উপর ডিপেন্ড করা আছে। আমি দেখে আপনাদেরকে নেক্সট ক্লাসে জানাই তাহলে। ওকে, সো এখন আমরা এইটা আঁকা শুরু করে দেই। So let's say that first we have a hero. Hero unique name আছে. So this is a primary key. আচ্ছা, এক মিনিট। So name, power, strength level and rank.
name, power, strength, level, and rank. Villainer same জিনিস আছে বলা আছে, so let's do the same for villain. আচ্ছা, some of you এই জিনিসটা করেছেন যে ভিলেন মানে দুইটা মানে এরকম নাকি এক্স্যাক্টলি আমার খেয়াল নাই যে স্টাফেও আইডি আছে পেশেন্টেও আইডি আছে, সো স্টাফ আর পেশেন্ট দুজন থেকেই একটা আইডি নিয়ে আমি একটা মানে রিলেশনশিপ টেনে দিলাম, লাইক আমি যদি ভিলেন থেকে নেইমে দিতাম একটা, এখানে নেম না দিয়ে, সো এটা করা যাবে না। আপনি যদি ডিফারেন্ট এন্টিটিস দেন তাহলে অবশ্যই তাদের অ্যাট্রিবিউটস একদম ডিফারেন্ট হতে হবে। ওকে, ভিলেন স্ট্রেংথ লেভেল। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো, রাইট? এটা কিন্তু সেম জ্যামবোর্ডটাই, আপনারা জাস্ট Yes, রাইটে ma'am, গেলে দেখা যাচ্ছে। Yes, sir. সেম Yes, জ্যামবোর্ড ma'am. Sorry. অ্যাক্সেস করেই পরে দেখতে পারবেন। আচ্ছা, তারপর হলো পাওয়ার and rank. Okay, so then we have region. Okay, region এর কি কি ছিল? Latitude, longitude and population. Region আর হিরোর মধ্যে রিলেশনশিপ ছিল one hero is responsible for a single region. আচ্ছা, কোশ্চেনটা একবার পড়ি। A hero is responsible for a certain region. A region has latitude, longitude, and population. Region can be terrorized by multiple villains. However, a villain does not terrorize more than one region. Okay, so আমাকে বলেন হিরো আর রিজনের মধ্যে রিলেশনশিপের কার্ডিনালিটি কি হবে? ওয়ান টু মেনি ভিলেনেরটার মধ্যে আর কি। আচ্ছা, ওয়ান টু মেনি, আসলে মেনিটা কোন দিকে হবে? হিরোর দিকে, আর ওয়ান থাকবে রিজনের দিকে। আচ্ছা, আমরা একটু চিন্তা করি, কোয়েশ্চেনে কি কোথাও এমন কিছু বলা আছে যে রিজনে একটা রিজনে অনেক হিরো থাকতে পারে? মানে আমার কাছে তো এই লাইনটা দেখে এটাই মনে হচ্ছে যে একটা রিজনে আমি একটা হিরোকে বসাই দিব, সে ওই ওই রিজনের জন্য ইয়ে হবে, মানে সে ওই রিজনের ইয়ে করবে, মানে অ্যাটলিস্ট আমার তো কোয়েশ্চেন দেখে এটা মনে হচ্ছে যে এখানে বলা আছে একটা হিরো ইজ রেসপন্সিবল ফর সার্টেন রিজন, তার মানে একটা হিরো একটা রিজনের জন্য রেসপন্সিবল, সে ওই রিজনে থাকবে, ফাইন। অন্য লাইনটা লেখা নাই যে একটা রিজনে কয়জন হিরো থাকবে, বাট আমার কাছে মনে হচ্ছে ইনটুইটিভলি ইফ ইউ লুক এট এনি গেম অর এনি মুভি অর সামথিং লাইক দ্যাট, একটা রিজনে তো আমি একজন হিরোকে রাখবো, সে হচ্ছে গিয়ে ওই ওই রিজন দেখবে, এখানে অন্য কোনো কেউ আসবে না। নাকি আবার একটা রিজনে অনেক হিরো থাকতে পারে, এটা এটা কি এটা কি মনে হতে পারে একটা রিজন অনেক হিরো থাকতে পারে? আচ্ছা, হ্যাঁ, এখানে একটা ক্লু দেয়া আছে, আই থিংক আ রিজন ক্যান বি টেররাইজড বাই মাল্টিপল ভিলেন্স। সো এটা আপনি ধরে নিতে পারেন যে একটা রিজনে অনেক ভিলেন আছে, তার মানে হয়তো একটা রিজনে অনেক হিরো আছে, বিকজ আসলে একজন হিরো ভার্সেস অনেক ভিলেন ফাইট করা উড বি কাইন্ড অফ ডিফিকাল্ট, রাইট? সো আমার কাছে মনে হচ্ছে যে একটা রিজন আসলে অনেক হিরো থাকতে পারে। সো এই আনসারটা যে দিলেন, হ্যাঁ, আপনারটা কারেক্ট। সো একটা রিজনে অনেক হিরো থাকতে পারে, বাট একজন হিরো একটা রিজনেই থাকবে, সো দিস ইজ আ ওয়ান টু মেনি রিলেশনশিপ। সেম গোস ফর রিজনস এন্ড ভিলেন্স, one region, many villains, one villain in a single region, so terrorizes or something. আচ্ছা, ভিলেনের একটা রিলেশনশিপ দিতে আমি ভুলে গিয়েছি, সেটা হলো ভিলেনের একটা বস থাকবে। সো ওয়ার্কস ফর টাইপের কিছু দিয়ে দিতে পারেন, এইদিকে সাবঅর্ডিনেট অর সামথিং, আর এদিকে থাকবে বস, লাইক এখানে থাকলো কি সেটা দিয়ে দিলেন, ওয়ার্কার অর সামথিং, আমার মাথায় কিছু আসছে না। এখানে বস, মানে আপনার যে নাম দিবেন, ইট ডাজন্ট ম্যাটার, সো এটা উইল বি আ ওয়ান টু মেনি রিলেশনশিপ। বসের দিকে থাকবে ওয়ান, এইদিকে থাকবে মেনি। ম্যাম এই রিলেশনশিপটার নাম কি ম্যাম ভিলেন বস দেওয়া যায় নাকি ম্যাম বক্স ফর এরকম কিছু দিতে হবে? এই রিলেশনশিপটার নাম কি দেওয়া যায়? ম্যাম ভিলেন বস ম্যাম ও হ্যাঁ, দেওয়া যাবে, যাবে। এসব আপনি পাচ্ছেন না নাম, ওখানে দুইটা এন্টিটির নাম হাইফেন দিয়ে লিখলেও দেওয়া যাবে, এটা দিলেও সমস্যা নেই। ওয়ার্কস ফর ভিলেন রিজন, নো প্রবলেম। এরপরে ভিলেন আর হিরোর মধ্যে একটা মেনি টু মেনি রিলেশনশিপ, যেটা হচ্ছে গিয়ে ফাইট।
এন্ড এটার অবশ্যই দুইটা অ্যাট্রিবিউট থাকবে, ডেট এন্ড রেজাল্ট। So this is more or less the solution of এটা। সো আপনারা অন্যগুলো নিজেরা প্র্যাকটিস করেন এভাবে। আমি যদি প্রত্যেকটার সলিউশন দেখা যায় আসলে আমাদের আর অন্য কোনো কিছু কভার করা হবে না সিলেবাসে। সো আই থিঙ্ক আমরা মোরালেস 4টা-5টা ফিগার করেছি ক্লাসে, আর একটা তো আপনারা সিটিতেই দিলেন। তো আমরা আসলে আরো মানে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন এন্ড আমাকে অ্যাপ্রোচ করবেন অবশ্যই যদি কোনো প্রবলেম ফেস করেন। ক্লাসও করতে পারেন, কাউন্সিলিং করতে পারেন, যদি ডিটেইল সলিউশন হয় তাহলে কাউন্সিলিং এ করা বেটার, মেইলও করতে পারেন, নো প্রবলেম, বাট প্র্যাকটিস করা ভালো বিকজ মিড টার্মসে আপনাদের ইআরডি থাকবে, মোর অর লেস শিওর এটা যে থাকছে। ওকে, সো আপনারা ওটা দেখে নিয়েন, জ্যামবোর্ডের ভিউ অ্যাক্সেস সবার কাছে দেয়া আছে। আমরা এখন যেটা করব যে আমরা কিভাবে ইআরডি থেকে রিলেশনাল স্কিমাতে ট্রান্সফার করা যায় সেটা দেখব। তো আমরা তো অ্যাকচুয়ালি অলমোস্ট 1 আওয়ার ক্লাস করলাম, আপনার একটা ছোট ব্রেক নেন, দেন আমরা আবার স্টার্ট করি। অ্যারাউন্ড 5 to 10 minutes একটা ব্রেক নেন, দেন আমরা জাস্ট স্টার্ট করব how to transfer from ERDs to relational schema. ও বাই দ্য ওয়ে আজকে অ্যাটেন্ডেন্স নাই, ফ্রি অ্যাটেন্ডেন্স, সো ওটা নিয়ে কারো চিন্তা করতে হবে না।
ওকে, সো আমরা আজকে রিলেশনাল স্কিমাটা জাস্ট স্টার্ট করি। সো রিলেশনাল স্কিমাটা আসলে কি? আমরা ইআরডি থেকে অ্যাকচুয়ালি রিয়েল ডেটাবেস ইমপ্লিমেন্টেশনের দিকে আস্তে আস্তে যাচ্ছি। ইআরডি খুবই হাই লেভেল একটা মডেল ছিল, যে এটা হলো ডেটাবেসটা কিভাবে দেখতে হবে ফ্রম আ ভেরি হাই লেভেল ওভারভিউ। রিলেশনাল স্কিমা হচ্ছে কিছু টেবল থাকবে এখন। সো কিছু টেবল থাকবে আর ওদের মধ্যে কিছু রিলেশনশিপ থাকবে, এন্ড এই টেবলটাই অ্যাকচুয়ালি আমরা ডেটাবেস বানাই কোনো এসকিউএল কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে বা সামথিং লাইক দ্যাট। So for that to happen, we need what? We need these specific tables and the relationships between them. So এতদিন আমরা যেটা ইআরডি তে দেখলাম ওভারঅল একটা খুব হাই লেভেল ওভারভিউ, ওইটাকে আমরা ডিরেক্টলি আসলে এসকিউএল এ ট্রান্সলেট করতে পারবো না। আমাদেরকে এটার জন্য রিলেশনাল স্কিমাতে ট্রান্সলেট করতে হবে আগে। সো এটা আমরা যখন ট্রান্সলেশনটা দেখবো তখন আপনাদের কাছে ক্লিয়ার হবে যে এই যে এখন আমি এটাকে নিয়ে আসলে ডেটাবেসে কোডে লিখতে পারি। আপনাদের ইআরডি কে ডিরেক্টলি কোডে লেখাটা একটু ডিফিকাল্ট। সো মাঝে যে স্টেপটা সেটাই হচ্ছে রিলেশনাল স্কিমা, which is basically the relational tables and the connections between them. সো ওদের মধ্যে যে অ্যাট্রিবিউট তারাও থাকবে, মানে আমাদের যে ইআরডি তে ছিল এন্টিটি গুলা হয়ে যাবে টেবল, তারপরে হলো এন্টিটির অ্যাট্রিবিউট গুলা হবে সেই টেবলের অ্যাট্রিবিউট, আর রিলেশনশিপ গুলাকে আমাদেরকে ফিক্স করতে হবে, মানে রিলেশনশিপ গুলাকে আমাদেরকে ট্রান্সলেট করতে হবে ইনটু অ্যাকচুয়াল ডেটাবেস রিলেশনশিপস। সো সেটা আমরা কিভাবে করি দেখি তাহলে। স্ক্রিনটা যদি দেখা যায় তখন একটু বলেন। জি ম্যাম, দেখা যাচ্ছে। ওকে, সো নাও আমরা এখানে পুরো ক্লিয়ার কনভার্সনটা দেখানো আছে যে আপনারা তো ইআরডি এর ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারেন এতদিনে, ইউ নো হোয়াট ইআরডি লুকস লাইক। সো ওখান থেকে আমরা এখন রিলেশনাল স্কিমাতে এটাকে কনভার্ট করব। সো ইআর ডায়াগ্রামে যখন মানে এখানে আসলে আপনাদের প্রত্যেকটা কেসের জন্য একটা কনভার্সন দেখানো আছে, তারপর একটা নর্মাল ইআরডি থেকে আমরা কিভাবে স্কিমাতে কনভার্ট করব সেটার একটা এক্সাম্পল দেখানো আছে। সো এটা দেখলেই মোরালেস আপনাদের কাছে ক্লিয়ার হবে যে রুলটা কি। সো স্ট্রং এন্টিটি সেটটা কিরকম ছিল, যে একটা সিঙ্গেল এন্টিটি থাকবে এন্ড তার প্রাইমারি কি আসলে তার নিজেরই প্রাইমারি কি হবে, তাই না? সো ফর এক্সাম্পল যে আমরা একটু আগে যে এক্সাম্পলটা দেখলাম, হিরো কিছু রিজনস এর রেসপন্সিবল, সেই রিজনস গুলার ল্যাটিটিউড লঙ্গিটিউড আছে এন্ড পপুলেশন আছে। Similarly, this location entity set has latitude, longitude, description, and last visited as the key, as the attributes of location. So latitude, longitude, tara hocche giye mile, they are the primary key of location. So amar ekhon eitake relational schema te nite hole ki korte hobe, location ke ekta table banate hobe, then tar moddhe egulake attribute hishabe rakhte hobe, then amake primary key assign korte hobe. So what I will do is আমি একটা টেবল লিখবো যেটার নাম হলো লোকেশন। সো দিস ইজ দ্য নেম অফ দ্য টেবল। এরপরে আমি আসলে কি কি অ্যাট্রিবিউট লিখি সেটা লেখার সিস্টেম হচ্ছে এই যে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি কমা কমা দিয়ে সব অ্যাট্রিবিউটের নাম লিখে ফেলবো। এরপরে হচ্ছে যারা প্রাইমারি কি তাদের নিচে আন্ডারলাইন করব। দুজন মিলে প্রাইমারি কি হতে পারে, প্রবলেম নাই, বাট তাদের নিচে হচ্ছে কি আলাদা করে আন্ডারলাইন করে দিতে হবে। সো ইন দিস কেস ল্যাটিটিউড লঙ্গিটিউড হচ্ছে প্রাইমারি কি, সো তাদের নিচে আমি আন্ডারলাইন করে দিলাম। ওকে, আচ্ছা, সো লোকেশন হচ্ছে একটা টেবল এন্ড তার অ্যাট্রিবিউট গুলা হচ্ছে এইগুলা এন্ড তার প্রাইমারি কি হচ্ছে ল্যাটিটিউড লঙ্গিটিউড। সো দিস ইজ দ্য কনভার্সন ফ্রম আ নর্মাল আ রেগুলার স্ট্রং এন্টিটি সেট টু দ্য রিলেশনাল স্কিমা। আমি টেবলের নাম লিখবো এন্ড টেবলের মধ্যে এগুলো অ্যাট্রিবিউট থাকবে এন্ড প্রাইমারি কি থাকবে। নাও লেটস গো টু উইক এন্টিটি সেট। উইক এন্টিটি সেটের কনভার্সনটা কিরকম হয়? তো এই ফিগারে হচ্ছে সাবমিশন অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন বোথ স্টুডেন্ট এন্ড অ্যাসাইনমেন্ট। বিকজ থিঙ্ক অ্যাবাউট ইট, সাবমিশন কিন্তু খালি স্টুডেন্টের উপর ডিপেন্ড করছে না, আবার খালি অ্যাসাইনমেন্টের উপরও ডিপেন্ড করছে না। দুইজন এক্সিস্ট করলেই সাবমিশনটা আসলে এক্সিস্ট করবে। সো দিস ইজ আ উইক এন্টিটি সেট দ্যাট ডিপেন্ডস অন দ্য এক্সিস্টেন্স অফ বোথ স্টুডেন্ট এন্ড অ্যাসাইনমেন্ট। সো সাবমিট আর কমপ্লিট দুটাই, কেউ কিছু বলবেন? ওকে, সাবমিট আর কমপ্লিট দুইটাই হচ্ছে আপনাদের স্ট্রং রিলেশনশিপ। সো মানে কি, মানে হচ্ছে আইডেন্টিফাইং রিলেশনশিপ আর কি, because this is the relationship between strong entity and weak entity. So submission হচ্ছে একটা weak entity set. আমরা কিন্তু এখনো রিলেশনশিপের কনভার্সন দেখছি না, আমরা জাস্ট এন্টিটি সেটের কনভার্সন দেখছি এন্ড অ্যাট্রিবিউটের আপাতত। সো আপনি রিলেশনশিপের দিকে তাকাবেন না, আপনি জাস্ট এইটাকে দেখেন, weak entity set. সো সাবমিশন যে weak entity সেটটা, তার প্রাইমারি কি এর জন্য অ্যাকচুয়ালি আমার কাকে কাকে লাগবে,
স্টুডেন্টের ইউজার নেম কেও লাগবে, অ্যাসাইনমেন্টের শর্ট নেম কেও লাগবে, এন্ড সাবমিশনের ডিসক্রিমিনেটর বা পার্শিয়াল কি অ্যাট্রিবিউট ভার্সন কেও লাগবে। সো এগুলা সাবমিশন কি ফরেন প্রাইমারি কি এরকম হবে? ফরেন প্রাইমারি কি এরকম হবে না। ফরেন কি মানে আপনার কোয়েশ্চেনটা কি এমন যে শর্ট নেম ইউজার নেম এদেরকে কি আমি ফরেন কি বানাবো নাকি? হ্যাঁ জি ম্যাম। হ্যাঁ আচ্ছা, ও ফরেন কি কনভার্সনটা আমরা একটু পরে দেখি, ওটা ওখানে আরো কিছু রুলস আছে। আর এখানে যে এই স্ট্রং এন্টিটি আর ওই উইক এন্টিটি লিখবো কিভাবে? স্লাইডে তো অন্য কালারে দাও, আমরা যখন লিখবো তখন কিভাবে লিখবো? আচ্ছা আপনারা তো অ্যাকচুয়ালি লিখবেন না, আপনারা তো এটার কনভার্সন করবেন, মানে আমরা তো ফাইনালি গিয়ে আসলে এই টেবিলটা বানাবো। তো যখন এই টেবিলটা বানাবো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ সো মানে আপনার যে কোয়েশ্চেন ওটার আনসার অ্যাকচুয়ালি হ্যাঁ ফরেন কি হবে, বাট ফরেন কিটা আমরা একটু পরে যাই। হ্যাঁ ফরেন কির মানে ওখানে কিছু রুলস আছে, সো এটা আমরা যখন টেবলের কনভার্সন দেখবো তখন আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। বাট আপনার কোয়েশ্চেন আনসার ইজ ইয়েস, বিকজ কারণ আমি তো অ্যাসাইনমেন্ট আর স্টুডেন্ট এরা হচ্ছে অন্য টেবল, তাদের থেকে নিয়ে আসছি। সো অবশ্যই এগুলো তো ফরেন আমার জন্য। সো আপাতত এটা মাথায় রাখেন যে সাবমিশনের প্রাইমারি কি হচ্ছে ইউজার নেম, শর্ট নেম এন্ড ভার্সন, এই তিনজন মিলে হচ্ছে সাবমিশনের প্রাইমারি কি। সো তাহলে এখানে স্টুডেন্ট টেবলটা আছে যার হচ্ছে ইউজার নেম। ও বাই দ্য ওয়ে, যদি আপনাদের কোয়েশ্চেন এরকম থাকে যে এখান থেকে আপনি জাস্ট টেবল গুলো লিখেন, এখন আপনি যে কোয়েশ্চেনটা করলেন যেখানে তো কালার অন্য, তাহলে জাস্ট আপনি লিখে দিবেন যে এই দুইটা হচ্ছে স্ট্রং এন্টিটি আর এটা হচ্ছে উইক এন্টিটি। এরকম কোয়েশ্চেন আসার চান্স কম, যদি আসে তাহলে আসলে এটা লেখার কোনো রুল নাই যে এটা উইক, এটা আমি কিভাবে বুঝাবো যে এটা উইক। সো আপনি জাস্ট লিখে দিবেন যে এখানে একটা উইক এন্টিটি আছে যেটা হচ্ছে এই সাবমিশন। এটা বোঝানো আসলে দরকার নাই, বিকজ আমি তো আসলে ফিগার দেখে বুঝতে পারছি যে এটা আসলে উইক। ওকে সো in this case স্টুডেন্টের প্রাইমারি কি হচ্ছে ইউজার নেম and it doesn't have any other attribute, so স্টুডেন্টের টেবলটা দেখতে এরকম হবে, স্টুডেন্ট টেবল একটাই অ্যাট্রিবিউট and সেটাই প্রাইমারি কি। অ্যাসাইনমেন্ট টেবল will have what, একটা ইউনিক অ্যাট্রিবিউট শর্ট নেম, so this is the primary key and due date URL এগুলা হচ্ছে তার অন্যান্য অ্যাট্রিবিউট। এবার আসি উইক এন্টিটি সেট সাবমিশনে। সো এমন তো হতে পারতো যে অ্যাসাইনমেন্ট টেবলটা নাই, সে আসলে একজনের উপর ডিপেন্ডেন্ট, তাহলে হচ্ছে জাস্ট একজনকে নিয়ে আসতে হতো আর কি তার ডিসক্রিমিনেটরের সাথে। এটা তো আপনারা দেখে বুঝবেন, ফিগার দেখে বুঝতে হবে আসলে যে সে কার উপর ডিপেন্ডেন্ট। সো আই ক্যান সি দ্যাট সাবমিশন ইজ ডিপেন্ডেন্ট অন বোথ স্টুডেন্ট এন্ড অ্যাসাইনমেন্ট। সো ডেফিনেটলি এটা আমি জানি যে when a weak entity depends on strong entities, then strong entity প্রাইমারি কি অবশ্যই weak entity এর মধ্যে থাকতে হবে। So submission will contain user name, short name and version, এগুলো হচ্ছে তার প্রাইমারি কি। এই তিনটা মিলে হলো তার প্রাইমারি কি, এন্ড এর বাদে কি কি থাকছে, সাবমিট ডেট এন্ড ডেটা। তো এই দুটা তো আছে, বাট এগুলো আসলে ইউনিক বা কিছু না। সো দিস ইজ হাউ ইউ কনভার্ট আ উইক এন্টিটি সেট ইনটু দ্য রিলেশনাল স্কিমা। সো স্ট্রং এন্টিটি গেল, উইক গেল। এন্টিটি তো আসলে দুই টাইপেরই হয়, সো দুইটা টাইপেরই কনভার্সন আমরা দেখলাম। এখন দেখি যে অ্যাট্রিবিউটের কনভার্সন কিরকম হয়। So for example, customer is an entity and customer entity হচ্ছে আমার কাছে অনেকগুলো অ্যাট্রিবিউট আছে। কাস্টমার আইডি, নেম, স্ট্রিট মানে অ্যাড্রেস আছে, এন্ড অ্যাড্রেসের আবার হচ্ছে কিছু মানে সিম্পল অ্যাট্রিবিউটস আছে, স্ট্রিট, সিটি, স্টেট, জিপ কোড। যদি এমন থাকে যে আমার এন্টিটির একটা কম্পোজিট অ্যাট্রিবিউট আছে, তাহলে রিলেশনাল স্কিমাতে এই কম্পোজিট অ্যাট্রিবিউটটাকে বাদ দিয়ে এটার সিম্পল অ্যাট্রিবিউট গুলাকে আলাদা আলাদা করে লিখে ফেলতে হয়। সো দেখেন কাস্টমার is a table over here and it has a primary key customer ID, an attribute named name. এখানে অ্যাড্রেস বলতে কিছু নাই। ইনফ্যাক্ট অ্যাড্রেসের ডিভিশনটার চারটা যে অ্যাট্রিবিউট আছে, স্ট্রিট, সিটি, স্টেট এন্ড জিপ কোড, ওদেরকে আলাদা আলাদা করে দিয়ে দিতে হয়। বিকজ থিঙ্ক অ্যাবাউট ইট, আমি যদি কাস্টমার এখানে অ্যাড্রেস দিতাম তাহলে আমি কিভাবে আসলে এই একটা টেবিলের মধ্যে একটা মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট রাখতাম, মানে একটা টেবিলের একটা রোতে তো আসলে একটাই অ্যাড্রেস থাকতে পারবে, তো ওটাকে আমি কিভাবে ভাগ করতাম, সেটা তো করা যায় না। সো মাল্টি ভ্যালুড না, সরি কম্পোজিট। সো কম্পোজিট অ্যাট্রিবিউটের জন্য কি করতে হয়, ওই কম্পোজিটটাকে বাদ দিয়ে সিম্পল গুলাকে আলাদা করে লিখে ফেলতে হয়। সো অল অফ দিজ আর প্রেজেন্ট ইন দ্য attribute set of the entity customer. সো কম্পোজিট আর মাল্টি ভ্যালু কেউ মিলাই ফেলবেন না। কম্পোজিট হলে কিন্তু আমি প্রাইমারি কি এর উপর কোনো চেঞ্জ আনছি না বা নতুন কোনো টেবল আনছি না। টেবল আগে যা ছিল it stays the same. We still have the customer table. We're not bringing new tables and we're not changing the primary keys, যেটা আসলে মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট আমাদের দেখতে হবে।
সো কম্পোজিট আর মাল্টিভ্যালিউড কে মিলাই ফেলবেন না। কম্পোজিট হলে what we do is remove the composite attribute and bring all the simple ones. Now let's look at the multi-valued attribute. So এখানে যেটা করা হয়েছে একটা ডিফিকাল্ট এক্সাম্পল দেয়া এই স্লাইডটায়, সেটা হচ্ছে যে ওই কম্পোজিটটাকে মাল্টিভ্যালিউড করে দেয়া। মানে যদি এমন হয় যে একজনের অ্যাড্রেসের মধ্যে তো স্ট্রিট, সিটি, স্টেট, জিপ কোড আছে, বাট এমন হতে পারে যে একটা সিঙ্গল কাস্টমারের মাল্টিপল অ্যাড্রেসেস আছে, লাইক আই লিভ ইন ধানমন্ডি, আই অলসো লিভ ইন মিরপুর, এরকম একটা অবস্থা। সো মাল্টিপল অ্যাড্রেসেস থাকতে পারে কাস্টমারের। সো এমন যদি হয় তাহলে হচ্ছে এই এই মানে কম্পোজিট অ্যাট্রিবিউটটাও মাল্টিভ্যালিউড, এরকম একটা এক্সাম্পল দেখানো হয়েছে। সো এই কেসে কেউ কনফিউজ হয়ে যাবেন না। মাল্টিভ্যালিউড অ্যাট্রিবিউটের সিস্টেম হচ্ছে আপনার অবশ্যই নতুন একটা টেবল আনতে হবে। সো ইফ দিস অ্যাড্রেস হ্যাজ মানে মেনি ভ্যালুস, তাহলে হচ্ছে আপনার কি করতে হবে, আলাদা একটা টেবল আনতে হবে। সো ইন দিস কেস কাস্টমার টেবল ওয়াজ দেয়ার, এন্ড আমি আসলে এই মাল্টিভ্যালিউড অ্যাট্রিবিউটের যদি সে নিজে যদি একটা কম্পোজিট অ্যাট্রিবিউট হয়ে থাকে, তার নিজের যদি সিম্পল অ্যাট্রিবিউটস হয়ে থাকে, ডাজন্ট ম্যাটার, এই পুরোটাকে ধরে আমি অন্য টেবিলে শিফট করব। মানে এমন হতে পারতো যে অ্যাড্রেস ইজ নট কম্পোজিট, অ্যাড্রেস একটা একটা সিম্পল অ্যাট্রিবিউট, মানে কম্পোজিট না, বাট ইট ইজ মাল্টিভ্যালিউড। যদি এমন হয় তো তাহলে আমি কি করতাম, এই যে জাস্ট অ্যাড্রেসটাকে ধরে নিয়ে চলে যেতাম, সেখানে অ্যাড্রেস এর ইয়ে থাকতো, মানে ইনফরমেশন থাকতো। বাট ইন দিস কেস আমি হচ্ছে যেটা করব যে অ্যাড্রেসের ভিতরে যা যা আছে সবাইকে ধরে নিয়ে আরেকটা টেবলে নিয়ে যাব। মানে মাল্টিভ্যালিউড অ্যাট্রিবিউটের কাজই হচ্ছে এরকম যে হোয়াট এভার ইজ দ্য মাল্টিভ্যালিউড অ্যাট্রিবিউট, ওটাকে নিয়ে আমি নতুন একটা টেবল বানাবো। সো কাস্টমার হচ্ছে একটা টেবল থাকবে, দ্যাটস ফাইন, এন্ড এটা কি কি অ্যাট্রিবিউট থাকছে, কাস্টমার আইডি আর নেম। এখন আমি নতুন যে টেবলটা বানাবো সেটা আসলে কি, মানে অ্যাড্রেসটা তো আসলে কাস্টমারের অ্যাড্রেস। সো আমি কাস্টমার অ্যাড্রেস দিলাম, বা মানে এমন হতে পারে যে আমার ডেটাবেজে অন্য জিনিসেরও অ্যাড্রেস আছে, লাইক এমপ্লয় অ্যাড্রেসও থাকতে পারে। সো জাস্ট অ্যাড্রেস নাম না দিয়ে কাস্টমার অ্যাড্রেস নাম দিলে টেবলটার নামটা আসলে বেটার হয়। সো সাপোজ আমি কাস্টমার অ্যাড্রেস নাম দিলাম। এখন এই কাস্টমার অ্যাড্রেসের মধ্যে আসলে কি করতে হবে, কাস্টমার অ্যাড্রেসের মধ্যে আমি যদি অ্যাড্রেসটাকে নিয়ে আসি, তখন আমাদের কম্পোজিট অ্যাট্রিবিউটের রুল অ্যাপ্লাই করতে হবে। এই যে এখন আমি কাস্টমার অ্যাড্রেসের মধ্যে অ্যাড্রেসকে নিয়ে আসলাম, তখন হচ্ছে অ্যাড্রেসের তো আসলে অনেকগুলা সিম্পল অ্যাট্রিবিউট আছে। সো তখন আমি অ্যাড্রেসকে ভেঙে ফেলবো, ভেঙে ফেলে স্ট্রিট, সিটি, স্টেট, জিপ কোড এদেরকে নিয়ে আসবো। মানে এখানে যেটা করা হয়েছে যে প্রথমে মাল্টিভ্যালিউড অ্যাট্রিবিউটের একটা এক্সাম্পল, মানে একটা কনভার্সন করা হয়েছে, দেন ওইটার পরে হচ্ছে আমি কম্পোজিটের রুলটা অ্যাপ্লাই করলাম। তো মাল্টিভ্যালিউড অ্যাট্রিবিউটের রুল হচ্ছে যখন when I create a new table, I must keep the primary key of the parent table in the new table as well. তা না হলে আমি কি করে বুঝবো যে এটা কোন কাস্টমারের অ্যাড্রেস? সো ওই কাস্টমারের অ্যাড্রেসটা নিয়ে আসতে হবে, প্লাস এই অ্যাড্রেস সে দুজন মিলে হচ্ছে তার প্রাইমারি কি হবে। মানে চিন্তা করে দেখেন যে কাস্টমার টেবলে there is customer ID, name, address, আপনি ভুলে যান যে এখানে স্ট্রিট, সিটি, স্টেট, জিপ কোড আছে। জাস্ট চিন্তা করেন যে কাস্টমার আইডি, নেম, অ্যাড্রেস আছে, মাল্টিভ্যালিউড অ্যাট্রিবিউট। তাহলে নতুন যে টেবলটা হতো ওইটা এরকম দেখতে হতো, কাস্টমার আইডি, কমা, অ্যাড্রেস, এন্ড দুজন মিলে হতো প্রাইমারি কি। মানে মাল্টিভ্যালিউড অ্যাট্রিবিউটে যখন আমি নতুন টেবল বানাই, তখন ওই যে এই মাল্টিভ্যালিউড অ্যাট্রিবিউটটাও থাকবে প্রাইমারি কিতে, এন্ড ওই প্যারেন্ট টেবলের প্রাইমারি কিটাও থাকবে হচ্ছে প্রাইমারি কিতে। ইন দিস কেস এই অ্যাড্রেসটাকে আমি ভাগ করে এই চারজনকে নিয়ে আসছি, দ্যাটস ওয়াই এই চারজনকে ভাগ করে তাদের ইন্ডিভিজুয়ালি আসলে প্রাইমারি কি বানানো হয়েছে। সো আপনি চিন্তা করতে পারেন যে এইটা যদি একটা কম্পোজিট অ্যাট্রিবিউট না হতো, তাহলে এখানে সিম্পলি আমি অ্যাড্রেস লিখে আন্ডারলাইন করে দিতাম। বাট সিন্স দিস ইজ অলসো আ কম্পোজিট অ্যাট্রিবিউট, দ্যাটস ওয়াই ওটাকে ভেঙে আমি চারটা লিখে দেন হচ্ছে আন্ডারলাইন করে দিলাম। এন্ড অবশ্যই এখানে প্যারেন্টের প্রাইমারি কিটা থাকতে হবে। সো এইটা একটু কমপ্লিকেটেড একটা এক্সাম্পল ছিল, বাট এটা যদি আপনারা ধরতে পারেন, আপনাদের এই কেসটায় কখনো ভুল হবে না। এই কেসে কারো কোনো কনফিউশন আছে? ম্যাম এখানে হচ্ছে অ্যাড্রেসটা যে ডিভাইড করলাম আমরা, স্ট্রিট, সিটি, স্টেট, এগুলো হচ্ছে প্রাইমারি কি হলো? এটা তো আচ্ছা, এগুলা প্রাইমারি কি কিভাবে হলো সেটা আমি বলছিলাম যে, সো মাল্টিভ্যালিউড অ্যাট্রিবিউট যখন আমি কনভার্সন করব, তখন আমার নতুন টেবলের মধ্যে প্রাইমারি কি থাকবে কোনগুলা, রুলটা হচ্ছে প্রাইমারি কি থাকবে প্যারেন্টের প্রাইমারি কি এন্ড ওই মাল্টিভ্যালিউড অ্যাট্রিবিউট ইটসেলফ। সো বেসিক্যালি কাস্টমার আইডি আর অ্যাড্রেস দুজন মিলে হবে প্রাইমারি কি। বাট অ্যাড্রেসকে তো আমি ভেঙে ফেলেছি, অ্যাড্রেস তো অ্যাকচুয়ালি ইজ আ কম্বিনেশন অফ সিটি, স্ট্রিট, স্টেট এন্ড জিপ কোড। সো আপনি চিন্তা করেন, আপনি যদি জাস্ট কাস্টমার আইডি কে প্রাইমারি কি হিসাবে রাখেন, তাহলে তো দুইটা টেবল উইথ দ্য সেম প্রাইমারি কি, বাট দিস ডাজন্ট গিভ মি প্রপার ইনফরমেশন। আমার তো আসলে কাস্টমার অ্যাড্রেস
আই ওয়ান্ট মানে বেসিক্যালি এমন হতে পারে যে একটা কাস্টমারের মাল্টিপল অ্যাড্রেস, তাই না? সো কাস্টমার আইডি তো এখানে ইউনিক হবে, নট নেসেসারি। আমার কথাটা কি বুঝতে পারছেন যে কাস্টমার অ্যাড্রেস টেবলে তো এমনও হতে পারে যে আই এম আ কাস্টমার, আমার এন্ট্রি দুইবার আছে বিকজ আমার একটা অ্যাড্রেস হলো এই যে ধানমন্ডিতে, আরেকটা অ্যাড্রেস হলো সামওয়্যার এলস। সো আমার যদি মাল্টিপল অ্যাড্রেস থাকে তাহলে তো আমি জাস্ট কাস্টমার আইডি দিয়ে কখনো ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো না এখানে এক একটা রো বা এক একটা এন্ট্রি ইন দিস টেবল। সেটার জন্য অ্যাকচুয়ালি আমার সবগুলাকে লাগবে, মানে আমার এই 4টা একসাথে লাগবে, মানে আমার অ্যাড্রেস সহ লাগবে। ইটস লাইক মি অলসো ঢাকা, আবার মি অলসো লাইক সামওয়্যার এলস লাইক আউটসাইড ঢাকা। সো 2 অ্যাড্রেসেস, ওরা ইন্ডিভিজুয়াল রোতে তারা প্রাইমারি কি হবে, মানে আমার আইডি প্লাস আমার অ্যাড্রেস 1, এটাও একটা ইউনিক হতে হবে, আবার আমার আইডি অ্যাড্রেস 2, এই দুইটা আসলে এরা ইউনিক হতে হবে। কারণ শুধু আমি যদি নিজেকে নিজের আইডি কে ইউনিক রাখতে চাই, মানে প্রাইমারি কি রাখতে চাই, সেটা হবে না, বিকজ দ্যাট ওয়ন্ট বি ইউনিক, বিকজ আই মাইট হ্যাভ মাল্টিপল রোজ ইন দ্য সেম টেবল, রাইট? সো আসলে অ্যাড্রেসটাকে সহ প্রাইমারি কি রাখতে হবে। আর এখানে অ্যাড্রেসটা তো আসলে ভেঙে ফেলা হয়েছে, স্ট্রিট, সিটি, স্টেট, জিপ কোড। সো আপনি এটা চিন্তা করতে পারেন যে কাস্টমার আইডি আর স্ট্রিট, এদের দুজনকে নিয়ে আমি কেন প্রাইমারি কি করলাম না, বিকজ এটাও তো ইউনিক নাও হতে পারে, তাই না? আমার তো আসলে সবগুলা মিলে দেন হচ্ছে গিয়ে ইউনিক হবে এক একটা রো। দ্যাটস ওয়াই আমি সবাইকে নিয়ে প্রাইমারি কি বানাবো। এখানে আসলে 4টা কেন প্রাইমারি কি হয়েছে, আমি অ্যাড্রেসটাকে ভাগ করে দিয়েছি এই জন্য। এখানে যদি একটাই অ্যাট্রিবিউট থাকতো অ্যাড্রেস, ওই একটাই থাকতো আসলে আমার কাস্টমার আইডির সাথে প্রাইমারি কি। আমি কি বুঝাতে পেরেছি নাকি কনফিউশন আছে? ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। এটা কি কম্পোজিট প্রাইমারি কি এরকম? হ্যাঁ, এক্স্যাক্টলি, দিস ইজ আ কম্পোজিট কি, মানে হলো এমন একটা প্রাইমারি কি যেটার মধ্যে মাল্টিপল অ্যাট্রিবিউটস থাকবে। সো দিস ইজ আ কম্পোজিট প্রাইমারি কি। সো এটা হচ্ছে কাস্টমার অ্যাড্রেসের মধ্যে আমি কিভাবে নতুন একটা টেবল ট্রান্সফার করে আসলাম। এটা হচ্ছে মাল্টি ভ্যালিউড আর কম্পোজিট দুইটা কম্বিনেশন আর কি, এখানে একটা এক্সাম্পল দেখানো আছে। সো আমরা যখন আরো মানে ডায়াগ্রামের কনভার্সনটা দেখবো, ফাইনাল ডায়াগ্রামটা দেখবো, ওখানে আরো ক্লিয়ার হবে আপনাদের কাছে। ডিরাইভড অ্যাট্রিবিউট লাইক আমার ডেট অফ বার্থও আছে, কাস্টমারের এইজও আছে। সো এইজটাকে আমি কি করব, আই ক্যান সিম্পলি স্কিপ ইট, বিকজ আসলে এই ডেটাটা রাখার কোনো দরকার নেই। আমি জাস্ট আমার ডেট অফ বার্থ রাখলেই আমার এইজটা আমি ওখান থেকে বের করে ফেলতে পারবো। সো আমার টেবলে এইজ নামের কোনো অ্যাট্রিবিউট রাখার দরকার নাই, ডিরাইভড অ্যাট্রিবিউটকে স্কিপ করা যায়। সো খেয়াল করবেন কাকে স্কিপ করছেন, আপনি কিন্তু ডেট অফ বার্থকে স্কিপ করবেন না, আপনি এইজকে স্কিপ করবেন, মানে যে হচ্ছে ডিরাইভড তাকে স্কিপ করবেন, যাকে আপনি ড্যাশ টোভাল দিয়ে রাখতেন এতদিন তাকে স্কিপ করবেন। সো এটা হচ্ছে মোরালেস এন্টিটি আর অ্যাট্রিবিউটের কনভার্সন। আমরা নেক্সট দিন থেকে এই যে রিলেশনশিপ কনভার্সন দেখে একটা ফিগার কনভার্সন এঁকে ফেলবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমি মার্কস আপডেট করে দিব, কারো মার্কস নিয়ে কনফিউশন থাকলে আমার কাউন্সিলিং আর আসবেন, প্রবলেম নাই। আর নেক্সট সিটি থেকে আমি তাহলে প্রত্যেক কোয়েশ্চেনের কত মার্কস সহ দিয়ে দিব না, ফর ইউর কনভিনিয়েন্স। ওকে, সো দ্যাট ইজ ইট ফর টুডে। আপনারা সবাই যেতে পারেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম।